তুমি কিন্তু অকারণে নিজেকে দোষী ভাবছো সুগত। আমরা দুজনে নিজেরাও জানি না কেন এরকম হচ্ছে। সত্যি কি হচ্ছে আমি বুঝতে পারছি না মন। মন দেখো, আমি সোজা কথা সোজাভাবে বলতেই ভালোবাসি। আমিও সোজা কথা শুনতেই ভালোবাসি। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি মন। যদিও তোমার আমার প্রতি একই অনুভূতি থাকে, তবে জানিও তারা নেই। সময় নিয়ে বলো। আসলে কি জানো তো, তোমার সাথে আমার সামাজিক বৈষম্য অনেক, তাই ভেবে বলো। তবে চিন্তা করো না, তোমার উত্তর যদি নাও থাকে তবে তোমার সাথে আমার বন্ধুত্ব সারা জীবন থাকবে। ভেবে দেখো মন দিয়ে, বিষয়টা বেশ ভালো। তবে শুধু ঘরে বসে এই বিষয় নিয়ে কাজকর্ম করা যাবে না। এই গবেষণা কিন্তু গোযুক্ত এ শোনা নয়। এ হলো প্রকৃত গো অন্বেষণ, মানে গরু খোঁজা। বিকেলের চায়ের আসরে সদ্য ভেজে আনা গরম গরম চিংড়ির কাটলেটে কামড় দিয়ে কথাগুলো বেশ হালকা স্বরেই বললেন ইউনিভার্সিটির জনপ্রিয় অধ্যাপক শ্রী শুভাশিস সিনহা। ওনার মুখে এই কথাগুলো শুনে একটু অবাক হয়ে ওনার স্ত্রী ভারতী সিনহা বললেন, কি ব্যাপার? আমি ঠিক বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? ভারতী দেবীও অধ্যাপিকা, তবে ইতিহাসের নয়, তিনি বাংলার অধ্যাপিকা। বিকেলের এই চায়ের আসরটা আসলে কিছুটা পারিবারিক কোয়ালিটি টাইম কাটানোর জন্য। দিনের শেষে কর্মক্ষেত্র থেকে ফিরে সিনহা দম্পতি তাদের দুই কন্যাকে সঙ্গে নিয়ে বেশ কিছুটা সময় কাটান। তারপর সন্ধে নামলে সবাই যে যার মতো নিজেদের পড়াশোনার জগতে ডুব দেয়। মাস 6 হলো তাদের বড় মেয়ের বিয়ে হয়েছে। বড় মেয়ে এবং জামাই একসময়ে সহপাঠী ছিল। বর্তমানে তারা দুজনেই একটি কলেজে শিক্ষকতা করে। তারাও কলেজ ফেরত মাঝে মধ্যেই বাড়িতে চলে আসে। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ফিরে যায় তাদের আস্তানায়। আজও তারা এসেছে নতুন জামাইকে আপ্যায়ন করার জন্যই। এই চিংড়ির কাটলেট শেষ করে তার আইসটুকু নেওয়ার জন্যই বোধহয় শুভাশিসবাবু চোখ বন্ধ করে আরাম কেদারায় বসেছিলেন। সেই দেখে ওনার স্ত্রী ভারতী দেবী বললেন, একটু খোলসা করে বলবে তোমার মেয়ে ঠিক কি করতে চাইছে? এবার তিনি সচকিত হয়ে উঠে বসলেন। তারপর বললেন, মন কি বিষয় নিয়ে গবেষণা করতে চাইছে তা কি তুমি জানো? আমি কি করে জানবো? মাধু বাংলা সাহিত্য নিয়ে পড়েছে, ওকে আমি গাইড করেছি। কিন্তু ছোট মেয়ে তো তোমার, ও তোমার বিষয় নিয়ে পড়েছে, তাই ও কি করবে তা জানা আমার পক্ষে সম্ভব নয়। প্রৌঢ় দম্পতির দাম্পত্য কলহকে থামাতে ওনাদের বড় মেয়ে মাধু বলল, উফ, তোমাদের দেখে না নার্সারির বাচ্চাগুলো লজ্জা পাবে। কি হয়েছে একটু খুলে বলবে? আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে। বাবা, তুমি হেয়ালি না করে বললে বলো, আর না হলে চললাম আমরা। বলে ওর স্বামী দীপাঞ্জনকে বলে, চলো তো বাড়ি যাই। বড় মেয়ের ধমকে শুভাশিসবাবু সোজা হয়ে উঠে বললেন, আরে মা, তুই এত রাগিস না রে। দাঁড়া দাঁড়া বলছি। তা তোর বোন গবেষণার বিষয় কি চয়েস করেছে সেটা কি তুই জানিস? প্রাচীন মন্দিরের স্থাপত্যের ইতিহাস। মানে ওই ধর পুরীর জগন্নাথ মন্দির, একাদশ শতক নাগাদ ওটা তৈরি হয়। পুরোপুরি হিন্দু মন্দির, অথচ মন্দিরের স্থাপত্য শৈলীতে কলিঙ্গ বৌদ্ধ দরবাড়ির সংস্কৃতির নিদর্শন রয়েছে। আবার ধর মহারাষ্ট্রের ইলোরার কৈলাস মন্দির, চন্দন নদীর পাহাড়ের গায়ে ওই গুহা ভাস্কর্যগুলো আনুমানিক 50 শতক থেকে তৈরি করা শুরু হয়েছে বলে মনে করা হয়। হিন্দু, বৌদ্ধ, জৈন এই 3 ধর্মের সহাবস্থান ওই 34টি গুহা। তার মধ্যে সবথেকে বড় গুহা হলো কৈলাস। কিন্তু যেসব শিল্পীরা এই মন্দির বানালো তাদের সম্বন্ধে কতটুকুই আর আমরা জানি। এতক্ষণ কথাগুলো বলে একটু থামলেন প্রফেসর। জানালার জাবড়ি দিয়ে গোধূলির ম্লান আলো এসে ওনার মুখে পড়ছিল। খোলা জানালা দিয়ে যে এক টুকরো আকাশ দেখা যাচ্ছিল
সেখান দিয়ে উনি দেখলেন এক ঝাঁক পাখি দিনের শেষে নিজের ঘরে ফেরার জন্য সঙ্গবদ্ধভাবে উড়ে যাচ্ছে। প্রফেসর সেই দিকে একটু সময়ের জন্য তাকিয়ে থেকে উদাস মুখে বললেন, বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরই হোক বা রাজস্থানের দিলওয়ার মন্দির, যুগ যুগ ধরে রাজা বা সুলতান মানে যাদের আর্থিক পৃষ্ঠপোষকতায় স্থাপত্যগুলো নির্মাণ হয়েছিল তাদের নামই ইতিহাস মনে রাখে। কিন্তু যেসব শিল্পী, ভাস্কর বা স্থপতিরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে মন্দির সৃষ্টি করেছিল, তাদের কথা কালের অন্তরালেই চাপা পড়ে গেছে। তা তোমার ছোট মেয়ে মন ওই বিষয়টাই ওর গবেষণার বিষয় করবে বলে ঠিক করেছে। মানে বিভিন্ন পুরনো মন্দির বা স্থাপত্য কীর্তির সৃষ্টির পিছনে যে সব কর্মীরা রয়েছে, কিন্তু যুগের পর যুগ ধরে যারা ইতিহাসের অন্তরালেই চলে গেছে, তাদেরকে নিয়েই গবেষণা করতে চায় মন। বুঝলে কিছু? সুভাষিসবাবুর কথায় ওনার স্ত্রী বললেন, এটা তো ভালো খবর। তা তুমি তখন থেকে এই সামান্য বিষয় নিয়ে এত কথা বলছো কেন? নিঃসন্দেহে বিষয়টা ভালো, তবে কি জানো, ঘরে বসে বই পড়ে এই গবেষণা একদমই করা যাবে না। তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে, গরু খোঁজার মতো সঠিক তথ্যের সন্ধান করতে হবে, তবেই জানা যাবে এদের কথা। কথাগুলো বলে স্ত্রীর দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলেন। স্বামীর এত বড় ভাষণ শুনে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলেন ভারতী দেবী। হাত দিয়ে ওনার স্বামীকে থামিয়ে বললেন, থাক, তোমাকে আর সন্ধি বিচ্ছেদ করে গরু আসবে কি আসবে না তা বোঝাতে হবে না। তা কোন গবেষণাটা ঘরে বসে হয় শুনি? মাধু যে লোকসাহিত্য নিয়ে থিসিস করলো, তাতে ওকে কোথায় না যেতে হয়েছে। জয়দেবের কেঁদুলির মেলা থেকে সাঁওতালদের টুসু পড়ো, সব জায়গাতে গেছে ও। যত বয়স বাড়ছে ততই তোমার সব কিছুতে নাটকীয়তা বাড়ছে। সিনহা দম্পতির দুই মেয়ে। বড় মেয়ে মধুরা ওর মায়ের মতোই বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করছে, আর ছোট মেয়ে মন্দাক্রান্তা ওর বাবার মতোই ইতিহাসে আগ্রহী। মন্দাক্রান্তা এবার নেট কোয়ালিফাই করে গবেষণা শুরু করতে যাচ্ছে। সেই নিয়েই আজ বিকেলের আসর জমে উঠেছিল। শাশুড়ি মায়ের উষ্মা মুখ বুঝতে পেরে বড় জামাই দীপাঞ্জন বলল, মা, ভাবির কথাগুলো কিন্তু ভীষণ সত্যি। আর দেখো কি সুন্দর করে বাপি বিষয়টা বোঝালো। সত্যি তো, এই যে এত এত জায়গায় ঘুরতে যাই, কত মন্দির, মসজিদ, রাজপ্রাসাদ, এগুলো তো আমরা দেখি, কিন্তু সেগুলো ধরো কারা তৈরি করেছে তার কতটুকু খবরই বা জানি বলো? খালি ওই কোণারকের সূর্য মন্দির দেখতে যাওয়ার আগে বাসের গাইড ওই মন্দিরের মঙ্গল কলস বসানোর কাহিনীটা বলল, ওইটুকুই জানলাম। ভাবো তো, 1200 শ্রমিক যা পারলো না তা একটা 12 বছরের বাচ্চা করলো, ভাবা যায়? সুভাষিসবাবু তার জামাতাকে উদ্দেশ্য করে বললেন, ওই গল্পটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতান্তর রয়েছে। ধরো আমি ধরে নিলাম যে ওই ধরমপদ নামের বাচ্চাটাই মঙ্গল কলসটা বসিয়েছিল। তাতেও আশ্চর্যের কিছুই নেই। ধরমপদ হয়তো এইরকমই যে পৃথিবীর 50 লক্ষ বাচ্চার মধ্যে একজন ছিল, যাদের বুদ্ধিমত্তা সাধারণ মানুষের থেকে অনেক বেশি। প্রফেসর সিনহার কথা শেষ হতেই ওনার বড় মেয়ে মাধু বলল, বাপি, তুমি সত্যি জিনিয়াস। যে কোনো বিষয় কোথা থেকে যে কোথায় নিয়ে যাও। বলে হাসতে লাগলো। সেই দেখে মধুরার বর দীপাঞ্জন বলল, তুমি যতই হাসো মাধু, বাপি কিন্তু গল্পের ছলে অনেক কিছু শিখিয়ে দেন। এজন্যই তো ইউনিভার্সিটিতে বাপির ক্লাস কেউ কামাই করতো না। তুমি কি করে জানলে? তুমি তো ইতিহাসের ছাত্র নও। না মানে, হিস্ট্রির কয়েকটা মেয়ের সাথে ভালো আলাপ ছিল আমার, তাই ওরাই বাপির কথা বলতো খুব। তবে রে, বার করছি তোমার বান্ধবী করা। মেয়ে জামাইয়ের খুনসুটিতে সিনহা দম্পতি একটু আগের নিজেদের অভিমানের কথা ভুলে যান। মেয়ে জামাইকে শান্ত করে তাদের নিয়ে মেতে ওঠেন অন্য আলোচনায়। যার গবেষণা নিয়ে এত আলোচনা, সে ঘরের এক কোণায় চুপ করে সবার কথা শুনছিল, আবার কিছুই শুনছিল না। ছোট থেকেই মন্দাক্রান্তা একটু অন্তর্মুখী বা চুপচাপ স্বভাবের। দিদি মধুরার মতো মিশুকে সে নয়, তবে ওদের ঘরোয়া আড্ডায় সে বেশ প্রগল্ভ হয়ে ওঠে। প্রায় সে তার সব থেকে প্রিয় মানুষ বাপির সাথে দল বেঁধে দিদি আর মায়ের সাথে তর্ক করে। যে কোনো বিষয় নিয়ে তার বাপির আলোচনা
মন্ত্রমুগ্ধের মতো শোনে সে। কিন্তু আজ তার কানে কিছুই ঠিকমতো ঢুকছে না। সে আজ উদাস চোখে গোধূলির আবির রাঙানো আকাশের দিকে তাকিয়ে আছে। আজও কি সে ওই স্বপ্নটা দেখবে? তারপর নিজের মনকে নিজেই ধমকে বলবে, দূর, কি উল্টোপাল্টা ভাবছে সে। স্বপ্ন কি আর এমনি আসে? সেদিন লাইব্রেরি থেকে ওই বইটা এনে পড়ছিল বলেই হয়তো তার চিন্তায় স্বপ্নটা এসেছিল। কিন্তু বইয়ে ওই মন্দিরের যে বিবরণটা দিয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। স্থাপত্যগুলো খুব অন্যরকম। যদিও ওই মন্দিরটা তেমন একটা পরিচিত মন্দির নয়, বহুদিন ধরে ওখানে আর কোনো পুজো হয় না। পলাশপুর জায়গাটার নামও আগে শুনেছে বলে মনে পড়ছে না, অথচ ওইখানে কোনো এক পাহাড়ের মাথায় নাকি মন্দিরটা আছে। যদি যাওয়া যেত। মন, তখন থেকে এত কি ভাবছিস? বাপির কথা ভয় পেয়ে গেলি নাকি? আরে বাপি তো এই রকমই, যত উল্টোপাল্টা কথা বলে, তোকে ভয় দেখাচ্ছে। আরে জমিয়ে কাজ কর, আমি তোকে বলছি সাবজেক্টটা খুব ভালো। এর আগে খুব বেশি এইসব নিয়ে কেউ কাজ করেছে বলে শুনিনি। অত চিন্তার কি আছে? যা তো, খুশি মনে কাজে লেগে পড়। লাইব্রেরিতে গিয়ে বইপত্রগুলো খোঁজ করে নিস, বাড়ির বইগুলো ফলো কর। আর বাপি মুখে যাই বলুক না কেন, বাপির সাহায্য তো আছেই। আসলে কদিন আগে লাইব্রেরি থেকে একটা বই এনে পড়েছিলাম। তাতে পলাশপুর বলে একটা জায়গায় একটা মন্দিরের সম্পর্কে লেখা ছিল। মন্দিরটায় এখন আর কেউ পুজো দেয় না। আসলে ওই মন্দিরটায় কোনোদিন পুজো হতো কি না তাই নিয়েও একটা সন্দেহ আছে। সব থেকে বড় কথা, কোনো কারণে মন্দিরটা কিন্তু অসম্পূর্ণ। অথচ বইতে ওই মন্দিরের যে ভাস্কর্যগুলোর ছবি দেখেছি সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ। অত সুন্দর একটা মন্দির কেন অসম্পূর্ণ রয়ে গেল সেটাই একটা রহস্য। আর সব থেকে আশ্চর্য কি জানিস দিদি, ওই বইটা পড়ার পর থেকেই আমি না স্বপ্নে বারবার ওই মন্দির, তার গায়ে খোদাই করা এই মূর্তিগুলো বারবার দেখেছি। ব্যাপারটা নিয়ে বেশ অস্বস্তিতেই আছি রে। আমার দেখা কোনো জায়গার সাথেই ওই মন্দিরের কিন্তু কোনো মিল নেই। সেটাই আমি বেশি অবাক হচ্ছি। খুব ইচ্ছে হচ্ছে ওইখানে গিয়ে একবার মন্দিরটা দেখার। প্রফেসর সিনহা সেই শুনে বললেন, যতদূর জানি পলাশপুর বাংলা বিহার সীমান্তের একটা ছোট্ট জনপদ। এখন অবশিষ্টটা ওই ঝাড়খণ্ডের সাথেই আছে। জায়গাটা ছোট ছোট টিলা আর জঙ্গলে ঢাকা। আমিও ওখানে এইরকমই একটা মন্দিরের কথা শুনেছিলাম, কিন্তু খুব বেশি প্রমাণ তথ্য ওই মন্দিরটার সম্বন্ধে নেই। শুধু জানি যে এটি একটি অসম্পূর্ণ মন্দির, তাই ওখানে পুজো হয় না। এতক্ষণে মন্দাক্রান্তা তার মনের কথা বলার সুযোগ পায়। সে বলে, বাপি, গবেষণার জন্য না হোক এমনিতেও যদি যেতে পারতাম। একটা বিষণ্ণতা ঝরে পড়ে ওর গলায়। দীপাঞ্জন অনেকক্ষণ ধরে চুপ করে বসেছিল। সে এবার বলল, আচ্ছা, বলছিলাম আমি একটু চেষ্টা করে দেখব। মানে আমার খুব প্রিয় একটা ছাত্র আছে যার বাড়ি ওই পলাশপুরের দিকে। ওকে জিজ্ঞেস করে দেখি যদি কোনো হদিশ পাই তো। চিন্তা করো না ছোট গিন্নি, আমি তোমার সহায় হব। দীপাঞ্জনের কথায় সবাই হো হো করে হেসে ওঠে। মন্দাক্রান্তার ঠোঁটের কোণের হাসির ঝিলিক দেখা যায়। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে সিনহাদের উত্তর কলকাতার প্রাসাদপ্রম পুরনো বাড়িটায়। মধুরা আর দীপাঞ্জন শ্বশুর, শাশুড়ি, শালি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটের দিকে রওনা দেয়। সান্ধ্য আড্ডাও ভেঙে যায়। মন্দাক্রান্তাও নিজের ঘরে এসে বইপত্র নিয়ে বসে। গতরাতে প্রায় সারা রাতই পড়াশোনা করেছে মন্দাক্রান্তা। আজও দুপুরের দিকে বের হয়েছিল সে। লাইব্রেরি থেকে কয়েকটা বই আনার ছিল তার। ভেবেছিল বিকেলে এসে ঘুমাবে, কিন্তু দিদিরা আশায় আর ঘুম হলো না ওর। বিকেল থেকেই হাই উঠছিল, তবুও সন্ধেবেলায় ঘুমোতে মন চাইল না। লাইব্রেরি থেকে আনা বইগুলো দেখতে লাগলো। হঠাৎ মনে হলো, আচ্ছা গুগলে একটু সার্চ করে দেখি না, পলাশপুরের যদি কোনো হদিশ পাওয়া যায়। ফোনে পলাশপুর সার্চ করতে পুরুলিয়া জেলার একটা ছোট গ্রাম দেখালো।
পুরুলিয়া শহর থেকে বেশ খানিকটা দূরে পাহাড়ের ওপর একটু জঙ্গলে জায়গায় গ্রামটা। কিন্তু জায়গাটার ইতিহাস বা ওই মন্দিরের সেই সম্পর্কে কোনো তথ্য পেল না। তবে জায়গাটা যে পুরুলিয়া শহর থেকে বেশ দূরে সেটা বুঝতে পারল। কিছুটা হতাশ হয়ে নেট অফ করে আবার ওই বইটা নিয়ে বসল মন্দাক্রান্তা। বইটা পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। আবার স্বপ্নে ওই মন্দিরটা আসলো। আজ আরো পরিষ্কারভাবে মন্দিরের কারুকার্যগুলো দেখতে পেল। মন্দিরের সামনে বিরাট এক প্রাঙ্গণ, সেখানে অনেক মানুষ মূর্তি করছে। একটা মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, আর একটি ছেলে পিছন ফিরে দাঁড়ানো। মেয়েটির মুখ ভালো করে আজ দেখতে পেল মন্দাক্রান্তা। এ কি, এ তো ওর মুখই। তবে মেয়েটি খুব কালো, অনেকটা সাঁওতালদের মতো। কিন্তু এই মুখটাকে তো আজ জন্মকাল ধরে আয়নাতেই দেখছে ও। এরপরেই হঠাৎ করে ঘুম ভেঙে যায় ওর। টেবিল থেকে মাথা তুলে দেখে ওর বাপি মাথায় স্নেহের স্পর্শ বুলিয়ে বললেন, বিকেলে তো কিছুই খেলি না দেখলাম রে, তা শরীরটা ভালো আছে তো মা? মন্দাক্রান্তা মুখ চোখ ডুলে দুবার হাই তুলে বলল, শরীর তো ঠিকই আছে বাপি, আসলে দুরাত ধরে ভালো ঘুম হচ্ছে না তাই। যা মা যা, রাতের খাবার খেয়ে শুয়ে পড় গিয়ে। ভালো করে না ঘুমালে শরীরটা যে খারাপ করবে। অগত্যা মন্দাক্রান্তা পড়ার ঘর থেকে খাবার ঘরে গিয়ে খাবার নিয়ে বসে, কিন্তু কিছু খেতে পারে না। মন্দাক্রান্তার খাবার নিয়ে নাড়াচাড়া দেখে শুভাশিসবাবু বললেন, মন, তুই ওই পলাশপুর নিয়েই ভেবে যাচ্ছিস না তো? ভাবিস না, দীপাঞ্জন যখন বলেছে তখন ও একটা না একটা ঠিক ব্যবস্থা করবেই। আমি বুঝতে পারছি যে ওই বইটা নিয়ে তুই খুব ভাবছিস। আজও দেখলাম যে টেবিলে ওই বইটা খোলা ছিল, হ্যাঁ তুই তার উপরেই মাথা দিয়েই ঘুমিয়ে পড়েছিলি। তবে কি জানিস মা, সব বইয়ের সব তথ্য কিন্তু সঠিক হয় না। হয়তো দেখলি যে ওই রকম কোনো মন্দিরই নেই, আর ওগুলো সবই লেখকের কল্পনা। না বাপি, সবটা কি করে কল্পনা হয় গো? বইতে যে ভাস্কর্য আর স্থাপত্যের কথা লেখা আছে সবটা কি করে মিথ্যে হয়? এত নির্ভুল বর্ণনা রয়েছে যে তুমি ভাবতেও পারবে না বাপি। বেশ, তোর ওই বইটা আমাকে একটু পড়তে দিস, আমি দেখব। মন্দাক্রান্তা কোনো কথা না বলে ঘাড় নাড়ায়। খাওয়া শেষ হলে পর রাতে শুতে যাওয়ার আগে ড্রেসিং টেবিলের সামনে বসে একটু ক্রিম ঘষছিল মন্দাক্রান্তা। হঠাৎ করে আয়নায় একটা মেয়ের প্রতিবিম্ব ফুটে ওঠে। সেই দেখে চমকে ওঠেও। আয়নার দিকে তাকিয়ে দেখে, আরে এ তো তারই প্রতিবিম্ব। খালি মেয়েটির বয়স খুব বেশি হলে 16 কি 17, আর গায়ের রং সাঁওতালদের মতো ঘন কৃষ্ণবর্ণ। মেয়েটিকে দেখার জন্য সে পিছন ফেরে, কিন্তু আর কাউকে দেখতে পায় না। ঘরের এদিক ওদিক তাকিয়েও দেখে কেউ নেই। এবার আয়নায় নিজের মুখ দেখে। এই তো তার নিজের প্রতিবিম্ব। ধপধপে ফর্সা, পানপাতার মতো মুখের গড়ন, গোলাপি পাতলা দুটো ঠোঁট, আয়ত চোখ, তীক্ষ্ণ নাক, দীর্ঘাঙ্গী। বছর 23-এর মন্দাক্রান্তা, সে নিজে। ওই মেয়েটির কোনো চিহ্ন আর নেই। নিশ্চয়ই পরপর 2 রাত না ঘুমানোর জন্য হ্যালুসিনেশন হচ্ছে। মুখে ক্রিম ঘষতে ঘষতেই বিছানায় এসে শুয়ে পড়ল মন্দাক্রান্তা। তারপরে 2 চোখ বেয়ে ঘুম নেমে এলো ওর। এর মাঝের দিনগুলোয় তেমনভাবে আর কোনো অসুবিধে হয়নি মন্দাক্রান্তার। বইটাও এখন আর ওর কাছে নেই। ওর বাবা শুভাশিস বাবুই বইটা নিজের কাছে রেখেছে। তবে পরশু রাতে মনে হয় পূর্ণিমা ছিল। জানলা দিয়ে জ্যোৎস্নার আলো এসে লুটোপুটি খাচ্ছিল মন্দাক্রান্তার দুধ সাদা বিছানায়। ওর সেদিন সন্ধেবেলা থেকেই মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছিল, তাই দক্ষিণের জানলা খুলে আলো নিভিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল সে। বেশ কিছুক্ষণ পরে ব্যথাটা একটু কমলে চোখ খুলেও শুয়ে শুয়ে জানলা দিয়ে আসা চাঁদের আলো দেখতে বেশ ভালো লাগছিল মন্দাক্রান্তার। বসন্তকালের দক্ষিণা বাতাস এসে শরীর জুড়িয়ে দিচ্ছিল। হঠাৎ দেওয়ালের দিকে তাকিয়ে দেখল অন্ধকার ঘরে চাঁদের আলোতে
দুটো নারী পুরুষের অতি ঘনিষ্ঠ অবস্থার ছায়া ওর ঘরের দেওয়ালে পড়েছে। মন্দাক্রান্তা চমকে ওঠে, ঘরের আলো জ্বালিয়ে দেয়। তারপর বাপিকে ডেকে বারান্দায়, বাগানে সব জায়গায় আলো জ্বালিয়ে খোঁজ করে, কিন্তু কিন্তু কোথাও কাউকে পায় না। গেটের দারোয়ান বলে যে সে কাউকে ভেতরে ঢুকতে দেখেনি। অগত্যা ছায়া মূর্তি দুটোকে মনের ভুল বলেই ধরে নেয় সে। সে রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখে মন্দাক্রান্তা। স্বপ্নে নাম না জানা ওই মন্দির চত্বর দেখতে পায় সে। এবার আর দিনের আলো নয়, চাঁদনি আলোয় রূপলি হয়ে গেছে মন্দির প্রাঙ্গণ। সেই আলোতে দুজন নারী পুরুষ অতি ঘনিষ্ঠভাবে বসে আছে। বিশ্ব চরাচরের কোনো দিকেই তাদের নজর নেই। চাঁদের আলোয় তাদের ছায়া এসে পড়েছে মন্দিরের গায়ে। ঠিক সন্ধ্যাবেলায় ওর ঘরের দেওয়ালে যে ছায়া পড়ছিল, ঠিক তার মতো। প্রবল অস্বস্তি নিয়ে ঘুমটা ভেঙে যায় মন্দাক্রান্তার। চোখ মেলে সে দেখে চাঁদের আলো ধীরে ধীরে বিদায় নিচ্ছে। শুকতারা উঠেছে, পূব আকাশ আবির রাঙা হয়ে উঠেছে। সেই দেখে বিছানা ছেড়ে উঠে পড়ে সে। পরের রবিবার বিকেলবেলা মধুরার বর দীপাঞ্জন ওর ছাত্র শিবমকে ওর শ্বশুরবাড়ি নিয়ে আসে। দীপাঞ্জনের আশায় সেদিনও ওদের সন্ধ্যার পারিবারিক আড্ডা বেশ জমে উঠল। শিবম প্রফেসর দম্পতি ও দীপাঞ্জনকে নমস্কার করে ঘরের কোণার সোফায় বসে। তারপর বলে, স্যার, আমাদের বাড়ি বাঁকুড়া আর পুরুলিয়ার বর্ডারে হলেও পলাশপুর জায়গাটা পুরুলিয়াতেই। পুরুলিয়ার অধিকাংশ জায়গার মতো এটাও পাহাড়ি, জঙ্গলের মধ্যে একটা ছোট্ট জনপদ। এই অঞ্চলের ইতিহাস সমাজের কাছে এখনও পৌঁছয়নি সেরকমভাবে, আর জানিও না। তবে ছোটবেলা থেকে শুনে এসেছি আমরা নাকি বিষ্ণুপুরের মল্ল রাজাদের বংশধর। তবে সে কথা সত্যি কিনা জানি না। আমরা এখন পলাশপুরে গ্রামের মাঝে একটা ছোট্ট বাড়িতে থাকি। তবে আমাদের পূর্বপুরুষদের ভিটে পলাশপুর থেকে 2 কিলোমিটার দূরে একটা পাহাড়ের গায়ে, জঙ্গলের মধ্যে। সেটা এখন একটা পোড়ো বাড়ি ছাড়া আর কিছুই নয়, থাকার মতো অবস্থা নেই আর কি। তবে যতদূর শুনেছি আমাদের ঊর্ধ্বতন 4 কি 5 পুরুষ হবে বা তারও বেশি, কেউই ওই বাড়িতে কখনো থাকেননি। কেন থাকেননি তাও জানি না। আমার দাদা সুগত একজন আর্কিটেক্ট, তবে ওর বিভিন্ন বিষয়ে পড়াশুনো আছে। ও আমাদের পূর্বপুরুষদের কিছু ইতিহাস খুঁজে বের করেছিল আর কি। আমাদের গ্রামে জানেন একটা ছোট লাইব্রেরি আছে, সেখানে কিছু পুরনো বইপত্রের মধ্যে থেকেই দাদা আমাদের পারিবারিক ইতিহাসের কিছুটা জানতে পারে আর কি। তা তুমি জানো? শিবম নিজেকে একটু গুছিয়ে নিয়ে আবার বলতে শুরু করে, আসলে আজ থেকে প্রায় 800 বছর আগে আমাদের কোনো এক পূর্বপুরুষ মল্ল রাজবংশ থেকে আলাদা হয়ে এই পলাশপুর অঞ্চলে চলে আসেন। সেখানে রাজ্য স্থাপন করে স্থানীয় রাজা হয়ে বসেন আর কি। মল্ল রাজাদের তখন প্রচুর ধনসম্পদ ছিল। উনি এই রাজবংশের কিছু ধনসম্পত্তি নিয়ে পলাশপুর অঞ্চলে এসেছিলেন আর কি। আর তার পরবর্তী রাজারাও আশেপাশের বেশ কিছু অঞ্চল, এমনকি বিহার, মানে এখন যেটা ঝাড়খণ্ডের মধ্যে, তাদের রাজ্যপাট বিস্তার করেছিলেন। কিন্তু এই জঙ্গলে রাজার কথা স্থানীয় মানুষ ছাড়া আর সেভাবে কেউ জানে না। ওই রাজবংশের কোনো এক রাজার ইচ্ছে হয়েছিল একটা মন্দির বানানোর, যা টানে মানুষ তীর্থ করতে আসবে। হ্যাঁ, পুরীর জগন্নাথ বা কোণারকের মন্দিরের মতো আর কি। কিন্তু অনেক খুঁজেও রাজা মন্দির করার মতো তেমন কাউকে পাচ্ছিলেন না। এই সময় ওই কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী এই অঞ্চলে আসেন। তাদের সাথে একটা 12 বছরের বাচ্চা ছেলে ছিল। সে ছেলেটির বাবা কোনো এক মন্দিরের প্রধান স্থপতি ছিলেন। মন্দির শেষ হবার পর সেই রাজা ওই মন্দির বানিয়েছিলেন। তারপর তিনি সকল স্থপতি আর ভাস্করদের মৃত্যুদণ্ড দেন। ফলে সবার সাথে ছেলেটির বাবারও মৃত্যুদণ্ড হয়, যাতে ওই শিল্পীরা ওই রকম আর কোনো মন্দির বানাতে না পারে তার জন্য কি। হ্যাঁ, একদমই তাই। তারপরে কি হলো? বাবার মৃত্যুর পর ছেলেটি অনাথ হয়ে পড়ে, কোনোভাবে ওই বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে ভিড়ে যায় আর কি। ওদের সাথে থেকে নানা বিষয়ে জ্ঞান অর্জন করে। শুধু তাই নয়, বাবার মতো সেও হয়ে উঠেছিল একজন গুণী স্থপতি। তার নকশা করা দেখে মুগ্ধ হতো বৌদ্ধ সন্ন্যাসীরা। তাই রাজা যখন ভিনদেশি সন্ন্যাসীদের কাছে মন্দির নির্মাণের জন্য ভালো স্থপতির খোঁজ করেন, তখন তারাই ছেলেটির কথা বলেন।
তারপর ওই ছেলেটি মন্দির বানানো শুরু করে। পরবর্তীকালে অবশ্যই মন্দিরকে আর পাওয়া যায় না। হ্যাঁ, সব থেকে বড় কথা, ওই পুরনো পুঁথিগুলোতে মন্দির সম্বন্ধে আরও একটা পুঁথির কথাও আছে, কিন্তু সেই পুঁথিটা খুঁজে পাওয়া যায়নি। তার মানে একটা প্রাচীন পুঁথি খোয়া গেছে। কে নিয়েছে ওটা? সেটা নিয়ে কোনো আইডিয়া আছে তোমাদের? বাবার মুখে শুনেছি ওনার এক কাকা ছিলেন, অগাধ পণ্ডিত মানুষ। উনি আমাদের পুরনো রাজবাড়ির কোনো এক গোপন কক্ষ থেকে ওই প্রাচীন পুঁথিগুলো উদ্ধার করেছিলেন। শিবমের কথা শেষ হতেই প্রফেসর সিনহা জিজ্ঞাসা করলেন, ওনার নাম কি হেমেন্দ্রনাথ মল্লিক? হ্যাঁ, আপনি কি করে জানলেন? সুভাষিসবাবু কিছু বলার আগেই মন্দাক্রান্তা বলে উঠল, বাপি, ওই বইটা তো হেমেন্দ্রনাথ মল্লিকেরই লেখা, তাই না? হ্যাঁ, ওনারই লেখা। উনি হয়তো প্রাচীন পুঁথিটাকে অনুবাদ করেছিলেন। তবে আমার মনে হয় মন্দিরের খোঁজ উনি পাননি, কারণ মন্দির সংক্রান্ত অনেক কিছুই প্রাচীন শঙ্খলিপিতে লেখা আছে। আচ্ছা বাপি, তুমি তো শঙ্খলিপি পড়তে জানো, তাই না? হ্যাঁ রে মা, আমার এক আর্কিওলজিস্ট বন্ধুর থেকে শঙ্খলিপির মতো আরও কিছু প্রাচীন লিপি আমি পড়তে শিখেছিলাম। ও হ্যাঁ, তারপর যা বলছিলাম, আনুমানিক ৫ম শতক থেকে নালন্দার সময় অবধি এই লিপির প্রচলন ছিল। নালন্দার গৌরব চলে যাওয়ার পরই এই লিপিও আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়। প্রফেসর জিজ্ঞাসা করলেন শিবমকে। সেই শুনে সে বলল, হ্যাঁ, তো বাবার মুখে শুনেছি পুঁথিগুলি পাওয়ার পর উনি কাউকে কিছু না বলে বেশ কিছুদিনের জন্য উধাও হয়ে যান। তারপর আবার শেষ বয়সে উনি গ্রামে ফিরে আসেন। তারপর থেকে সারা দিনই উনি ওই পোড়ো রাজবাড়িতে কাটাতেন। ওখানেই একদিন সাপের কামড়ে মারা যান। ওনার মৃত্যুর পর ওনার সংগ্রহে যেসব প্রাচীন পুঁথিগুলো পাওয়া গিয়েছিল সবই গ্রামের লাইব্রেরিতে দান করা হয়। স্যার, আপনি আর মন্দাক্রান্তা আমাদের বাড়ি চলুন। এখনও পুরুলিয়াতে তেমন একটা গরম পড়েনি। বসন্তে পলাশ ফুলের সমারোহ দেখতে পাবেন ওখানে। আমার দাদারও মুম্বাইয়ের প্রজেক্টটা শেষ হয়ে গেছে। ও সামনের সপ্তাহে বাড়ি আসবে, তখন না হয় আসুন। দাদার বিভিন্ন বিষয় পড়াশোনা আছে, ও এই ব্যাপারে নিশ্চয়ই খুব আগ্রহ প্রকাশ করবে। তোমাদের বাড়ি অবশ্যই যাব, তবে আমাকে ম্যাডাম নয়, দিদি ডাকতে হবে। কি, রাজি তো? হ্যাঁ, রাজি। কথা হয় সামনে রবিবার মন্দাক্রান্তা আর সুভাষিসবাবু পুরুলিয়া যাবে। এরপর আরও কিছুক্ষণ গল্প করে ওরা চলে যায়। ওরা যাওয়ার পরে মন্দাক্রান্তা বলে, বাপি, পুরনো লিপির পাঠ করতে পারলে গবেষণায় অনেক সুবিধা হয়, তাই না গো? সুভাষিসবাবু মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলেন, হ্যাঁ রে মা, ব্রাহ্মী খড়ষ্টি লিপির মতো অত জনপ্রিয় না হলেও শঙ্খলিপি, তিব্বতী কিনকোট বা ডাকিনী সংস্কৃতির মতো অনেক প্রাচীন লিপি আছে, সেগুলো এখন হারিয়ে গেছে। কিন্তু এই লিপিগুলিতে লেখা আছে ওই দুষ্প্রাপ্য পুঁথির কথা, যেগুলো পড়তে গেলে এই সংস্কৃতি জানাটা খুবই দরকার। প্রাচীন ভারতীয় ইতিহাসে অনেক কিছুই এইসব প্রাচীন পুঁথিপত্রে লেখা আছে। কথাগুলো বলে সুভাষিসবাবু নিজের ঘরে চলে যান। মন্দাক্রান্তা বারান্দায় এসে বসে। আজ চাঁদ অনেকটাই মেঘে ঢাকা, তবুও মেঘের আড়াল থেকে চাঁদের আলো এসে ওদের বাগানে পড়েছে। মন্দাক্রান্তার সেদিনের স্বপ্নের কথা মনে পড়ে গেল। কে ছিল ওই ছেলেটি যে ওর মতো দেখতে মেয়েটার সাথে ঘনিষ্ঠভাবে বসেছিল? আচমকা নিজের শরীরে একটা উত্তেজনা বোধ করেও। সেদিন স্বপ্নে দেখা ওদের শরীরের উত্তেজনা যেন ওর শরীরে ছড়িয়ে পড়ে। সুদূর লোকের নাম না জানা এক পুরুষের জন্য মনটা উচ্চাটন করে ওঠে ওর। কিছুক্ষণ পরে নিজের আচরণে নিজেই অবাক হয়ে যায় মন্দা। তারপর নিজের ঘরে গিয়ে বইপত্র নিয়ে বসে। রবিবারের রাতে ট্রেন ধরে পরদিন ভোরে পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছালো মন্দাক্রান্তা ও সুভাষিস সিনহা। স্টেশন থেকে বাইরে বেরিয়ে শিবমের সাথে দেখা হয় ওদের। শিবম ওদের ছোট লাগেজ দুটো কাঁধে তুলে নেয়। তারপর ট্রলিটা মন্দাক্রান্তার হাত থেকে নেওয়ার জন্য হাত বাড়ায়। মন্দাক্রান্তা বাধা দিয়ে বলে, এটা আমি টেনে নিয়ে যেতে পারবো ভাই। এমন সময় বছর 26-এর একটি ছেলে
ওদের দিকে এগিয়ে এলো। শিবম ওকে দেখিয়ে বলল, স্যার, মন্দি, এটা আমার দাদা সুগত। সুগত সুভাষিস বাবুর পায়ে হাত দিয়ে নমস্কার করল। তারপর মন্দাক্রান্তাকে হাত জোর করে নমস্কার করে বলল, আপনি তো মন্দাক্রান্তা ভাইয়ের মন্দিদি, তাই তো? মন্দাক্রান্তা একটা সম্মতিসূচক হাসি হেসে সুগতর দিকে তাকালো। 6 ফুটের ওপরে লম্বা, গ্রিক ভাস্কর্যের মতো চেহারা উজ্জ্বল শ্যামবর্ণের ছেলেটির সাথে শিবমের চেহারার কোনো মিলই নেই। শিবম ছোটোখাটো ফর্সা চেহারা, আর সুগত তার উল্টো। সুগত এবার সবাইকে তাড়া দিয়ে বলল, বলছিলাম আমাদের কিন্তু অনেকটা পথ যেতে হবে, তাড়াতাড়ি চলুন প্লিজ। মন্দাক্রান্তা ট্রলি ব্যাগটাকে টেনে স্টেশন থেকে বের হয়ে আসে। এমন সময় অসাবধানে একটা সিঁড়িতে হোঁচট খেয়ে যায়, কিন্তু পড়ে যাওয়ার আগে সুগত এসে ওকে ধরে ফেলে। সুগতর স্পর্শে মন্দাক্রান্তার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। ওর মনে হয় এই স্পর্শ যেন তার জন্ম জন্মান্তরের চেনা। হঠাৎ করে ওর মনে পড়ে যায় সেই চাঁদনি রাতের যুগল মূর্তির কথা। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায় মন্দাক্রান্তা। শিবমদের বাড়িতে ওরা যখন পৌঁছালো তখন সূর্য প্রায় মধ্য গগনে। সারা রাস্তায় মন্দাক্রান্তা পলাশ ফুলের সমারোহ দেখতে দেখতে এসেছে। বসন্তের আগমনে পলাশপুরের রাস্তা আগুন রাঙা হয়ে উঠেছে। এত পলাশ ফুল সে আগে কোনো দিন দেখেনি। শিবমদের বাড়িটা পলাশপুরের একটা কোনায়, একটা ছোট্ট টিলা মতো জায়গায়। বাড়ির আশেপাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা। সেখানেই একটা বাড়ির ধ্বংসাবশেষ। ওদের বাড়িটা বেশ ছোটই, মাত্র 2টো শোবার ঘর আর একটা বারান্দা। তারই একটা কোণ ঢেকে শোবার খাট পাতা রয়েছে। ঘরের পিছনে ছোট্ট একটা রান্নাঘর আর টয়লেট। ঘর লাগোয়া টয়লেট দেখে মন্দাক্রান্তা বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে ছোট হলেও পুরো বাড়িটা খুব টিপটপ আর সুন্দর করে সাজানো। ইদারার ঠান্ডা জলে স্নান করার পর সারা দিনের ক্লান্তি দূর হলো ওদের। শিবমের বাবা মা ওদের আন্তরিকভাবে আপ্যায়ন করে খাবার টেবিলে নিয়ে বসায়। তারপর কুণ্ঠিতভাবে শিবমের বাবা বলেন, স্যার, আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে আপনাদের খুব কষ্ট হবে থাকতে, তবু নিজের বাড়ি মনে করে একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর কি। নিজের বাড়ি ভেবেছি বলেই তো থাকতে চলে এলাম দাদা। দেখুন না, কত বড় লাগেজ নিয়ে বাপ বেটিতে চলে এসেছি, তাই না? খুব ভালো করেছেন দাদা, যতদিন ইচ্ছে থাকুন। হাসি গপ্পে আড্ডা জমে উঠল। শিবমের বাবা বললেন, স্যার, আমরা অনেক দিন ধরেই চাষবাস করে জীবনযাপন করি। খালি আমার এক কাকা ছিলেন খুব পণ্ডিত, তারপর আমার এই 2 ছেলে পড়াশুনো করছে। সত্যি বলতে স্যার, ওদের জন্য আমি তেমন কিচ্ছু করতে পারিনি। গ্রামের স্কুলে কষ্ট করে পড়াশোনা শিখেছে। ওই দিকে দেখুন, ওই যে ভাঙা ঘরগুলো, ওখানেই আগে আমরা থাকতাম আর কি। আমার এই বড় ছেলে চাকরি পাবার পরে এই ছোট্ট বাড়িটা তৈরি করেছে। আমার সব জ্যাঠতুতো খুঁড়তুতো ভাইরা সবাই গ্রাম ছেড়ে পুরুলিয়া শহরে, কলকাতায়, আরও দূরে দূরে নানান জায়গায় কাজের খোঁজে চলে গেছে আর কি। আমরাই খালি পড়ে আছি। বাবার কথা শেষ হওয়ার আগেই সুগত বলল, আমি মাত্র 3 বছর হলো চাকরি পেয়েছি, তাই এর বেশি কিছু করতে পারিনি। এখন ভাইকে ভালো করে পড়াশুনো করানোর জন্যই আমার মূল লক্ষ্য। দীপাঞ্জনদা ভাইকে খুব ভালোবাসেন, অনেক সাহায্য করেছেন। প্রফেসর সিনহা বললেন, তোমার ভাইও খুব মেধাবী, তাই ওকে দীপাঞ্জন এত ভালোবাসে। তবে একটা কথা নিয়ে আমার একটু খটকা লাগছে। তোমরা বলছো ওই মন্দিরটা আদেও আছে কিনা তাই জানো না, ভাবছো আমি এইরকম একটা মন্দির সম্বন্ধে কিন্তু শুনেছিলাম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছিলেন। আমার বাবার কাকা, মানে আমাদের কাকা দাদু, ওই পুরনো রাজবাড়ি থেকে কিছু প্রাচীন পুঁথিপত্র পান। সেখানেই নাকি ওই মন্দিরের হদিস ছিল। তার থেকে উনি ওই রকম একটা মন্দিরের আইডিয়া করেন আর কি। উনি কিছু বইপত্র আর প্রবন্ধেও ওই মন্দির নিয়ে লিখেছিলেন।
ভেবেছিলেন মন্দিরের কথা প্রচার হলে যদি আর্কিওলজিস্টরা ওখানে খোঁজাখুঁজি করে মন্দিরের হদিশ বের করতে পারে আর কি, কিন্তু তেমন কেউ আগ্রহ দেখায়নি। কথাগুলো বলে মন্দাক্রান্তাকে এক ঝলক দেখে ওর মনের অনুভূতি বোঝার চেষ্টা করে সুগত। মন্দাক্রান্তা তৎক্ষণাৎ বলে ওঠে, না না, ওই মন্দির আছে, আমি বইতে পড়েছি, কিন্তু সব কিছু বুঝিনি। আরেকটা কথা স্যার, এবারে বাড়ি এসে আমি কাকা দাদুর ঘরে গিয়েছিলাম। ওখানেই আমি এই তালপাতার পুঁথিটা পাই। মাত্র কয়েক পাতার পুঁথি, খুব যত্নে গোপনে পুঁথিটা উনি রেখেছিলেন। লাইব্রেরিতে যেসব পুঁথিপত্র দেওয়া হয়েছিল তার মধ্যে একটা পুঁথি পাওয়া যাচ্ছিল না। আমার ধারণা এটাই হয়তো সেই পুঁথিটা। বলে একটা প্রাচীন তালপাতার পুঁথি প্রফেসর সিনহার হাতে দেন। প্রফেসর সিনহা পুঁথিটি বেশ কিছুক্ষণ ধরে দেখে বলেন, দেখো, আমার এটি দেবনগরী অক্ষরে লেখা বাংলা ভাষার পুঁথি বলেই মনে হচ্ছে। আসলে আজ থেকে 700-800 বছর আগে বাংলা ভাষার সাথে এখনকার বাংলা ভাষার না অনেক ফারাক। তুমি নিশ্চয়ই বাংলা ভাষার প্রথম রচিত ওই বইটি চর্যাপদ, তার নাম নিশ্চয়ই শুনেছ। হ্যাঁ, তো চর্যাপদের বাংলা আর এখনের বাংলা ভাষা তো এক নয়, ওটা তো সাধু ভাষা। শিবম, তুমি এই পুঁথিটা পড়েছো? হ্যাঁ স্যার, কিন্তু সব কিছু বুঝতে পারিনি। আমি স্যারকেও এই পুঁথির ছবি দেখিয়েছি, এতে কিছু সংকেত আছে জানেন, যেগুলো দিয়ে আমরা মন্দিরের প্রবেশদ্বারে হয়তো খুঁজে পাবো। তবে স্যারও পুরোটা বোঝেননি। প্রফেসর সিনহা পুঁথিতে মনোনিবেশ করেন। স্যার দেখুন, পুঁথির শুরুতেই না একটা সংকেত, 4 গুণ 3 গুণ 22, 264। পরে একটা সাংকেতিক চিহ্ন, কিসের চিহ্ন বুঝতে পারছি না। পরে এগুলো শুধু কিছু সংখ্যা। আমিও বুঝতে পারছি না, হয়তো কোনো প্রাচীন আর্কিটেকচার সম্বন্ধীয় কোনো চিহ্ন। সন্ধে হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগেই। গ্রামের কম ভোল্টেজের আলোয় প্রফেসরের চিন্তান্বিত মুখ দেখা যাচ্ছিল। শিবমের বাবা মা অনেকক্ষণ আগেই অতিথিদের রাতের খাবার ব্যবস্থা করতে চলে গেছেন। মন্দাক্রান্তা এক মনে ওদের কথা শুনছিল। সুগত মাঝে মাঝে আর চোখে ওকে দেখছিল। মন্দাক্রান্তার পান পাতা মুখের মায়াবী দৃষ্টি ভারী লাগছিল ওর। প্রফেসর সিনহার সেসব দিকে কোনো নজরই নেই। তিনি এখন প্রাচীন মন্দিরের ইতিহাসে আত্মমগ্ন। সুগতকে উদ্দেশ্য করেই তিনি বললেন, দেখো, খুব যদি খোঁড়াখুড়ির ব্যাপার থাকে তবে কিন্তু আমি সেটা পারবো না। তবে তাহলে আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টকে ডাকতে হবে। তবে একটা জিনিস লক্ষ্য করেছো সুগত, সংকেতের গুণটা ছোট হলেও তা কিন্তু এক লাইনে লেখা। সুগত মন্দাক্রান্তার দিক থেকে নজর ফিরিয়ে নিয়ে বলল, হ্যাঁ স্যার, আমাদের এক প্রফেসর, উনি এই বৈদিক ম্যাথস জানতেন। আর্কিটেকচারের পাশাপাশি উনি হলেন একজন শখের গণিতবিদ আর কি। বহু প্রাচীন গণিতের প্রবলেম নিয়েও উনি চর্চা করেন। ওনার কাছ থেকেই আমি এই বৈদিক ম্যাথসের প্রাথমিক ধারণাটা পেয়েছিলাম আর কি। আসলে 0 এবং দশমিক প্রাচীন ভারতে আবিষ্কার হয়েছিল যেটা, সেটা ছাড়াও যে সবথেকে বড় সংখ্যার ব্যবহার হয়েছিল তার কথাও স্যারের কাছে শুনেছিলাম। তল্লাকসানা, একের পরে 421টা শূন্য দিলে হয় 1 তল্লাকসানা। এমনকি ললিত ভিস্তার কথাও উনি বলেছিলেন। স্যারের প্রাচীন যুগের আর্কিটেকচার নিয়েও অনেক পড়াশোনা। আমি স্যারকে ওই সাইনটা পাঠিয়ে মেসেজ করে দেখি, উনি যদি কিছু বলতে পারেন। আমি আজ একটু ভাবি, বুঝলে, কারণ সংকেতের গুণফলটা আসলে কিভাবে এসেছে, এছাড়াও পুঁথিটা পুরোটা বাংলায় লেখা কিনা সেটাও দেখতে হবে। রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সুভাষিসবাবু আর মন্দাক্রান্তা তাদের জন্য বরাদ্দ এই বাড়ির বড় শোবার ঘরটাতে এসে ঢুকল। পাড়া গাঁয়ের মতো এদের বাড়িতেও রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। কাল সন্ধেতে এই অঞ্চলে একটা ভালো মতো ঝড় বৃষ্টি হয়েছিল, তাই আজ খুব একটা গরম নেই। মন্দাক্রান্তা ঘরে এসে জানালাগুলো খুলে দিল। জানালা দিয়ে হু হু করে হাওয়া ঢুকতে লাগলো। এত তাড়াতাড়ি ঘুম আসে না মন্দাক্রান্তার। ও একটা বই নিয়ে পড়ার চেষ্টা করছিল, কিন্তু এই ঘরের আলো এতটাই কম যে ভালো করে কিছু দেখাই যাচ্ছে না। এদিকে নেটের সিগন্যালও খুব খারাপ। ওরা সঙ্গে একটা ব্যাটারি টেবিল ল্যাম্প নিয়ে এসেছিল। সেটা নিয়ে
প্রফেসর সিনহা টেবিলে বসে পুঁথিটা দেখছিলেন। ছাদের থেকে বেশ কিছুক্ষণ ধরে বাঁশির একটা মিঠে সুর ভেসে আসছে। মন্দাক্রান্তা বই খুলে ওই সুরটা শোনার চেষ্টা করছে। খুব চেনা একটা সুর, কোথায় শুনেছে সেটা বুঝতে পারছে না ও। হঠাৎ শুভাশিসবাবু মেয়েকে বললেন, আমার একটা কাজ করবি মা? হ্যাঁ বাবা, করব। বলো কি কাজ? তোর মাকে যতই খেপাই না কেন, বাংলা ভাষায় তোর মায়ের না অজ্ঞাত জ্ঞান, বুঝলি? জানি বাপি, শুধু বাংলা কেন, মা তো অনেকগুলো ভাষা জানে। ছাত্রীরা মার কত সুনাম করতো বলো। তাই তো তোর মায়ের সাহায্যই নেওয়ারে। 1000 বছর আগের বাংলা ভাষা আমার থেকে না তোর মা খুব ভালোভাবেই জানে। শুধু তাই নয়, জানিস, আমার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তোর মা অনেক প্রাচীন লিপিও পড়া শিখেছিল। এই পুঁথিগুলির কতগুলো জায়গায় আমার খুব খটকা রয়েছে, তাই এই পুঁথিটাকে PDF ফরম্যাটে তোর মাকে পাঠিয়েছিলাম। কিন্তু নেটের তো সিগন্যালই পাচ্ছি না। তোর মাকে ফোন করলাম, সে বলল যে সে নাকি সব কিছু আমার এই সব প্রশ্নের উত্তরটা পাঠিয়ে দিয়েছে। তা মা, তুই একটু এই ফোনটা নিয়ে একটু বাড়ির বাইরে যা না, গিয়ে দেখ না যদি সিগন্যালটা পাওয়া যায়। মন্দাক্রান্তা বাবার হাত থেকে ফোনটা নিয়ে ঘর থেকে বের হচ্ছিল। এমন সময় শুভাশিসবাবু মেয়েকে ডেকে বললেন, একা যাস না মা, ছাদে বোধ হয় সুগত বাঁশি বাজাচ্ছে, তুই ওকে ডেকে নিয়ে যাস। তুমি কি করে জানলে বাবা ও বাঁশি বাজাচ্ছে? আরে দেখলি না মা, শিবম তো মা বাবার শোবার ঘরে ওর বিছানাপত্র নিয়ে ঢুকে গেল। মনে হয় এই ঘরটাতেই ওরা 2 ভাই থাকে। বারান্দায় বিছানাটা বাড়তি, আমরা আশায় 2 ভাই ঘর ছাড়া হয়েছে। শিবম বাবা মায়ের ঘরে আর সুগত ওই বারান্দায় থাকবে। বাবার কাছ থেকে ফোনটা নিয়ে মন্দাক্রান্তা ঘরের থেকে বারান্দায় আসলো। তখনই ও দেখল বারান্দা সংলগ্ন সিঁড়ি দিয়ে সুগত নিচে নেমে আসছে। মন্দাক্রান্তাকে দেখে অবাক হয়ে সে জিজ্ঞাসা করল, এ কি ম্যাডাম, আপনি এখনো ঘুমোননি? আমরা শহুরে লোক, রাত 9টা আমাদের সন্ধে, কিন্তু আপনি ঘুমোননি কেন? ম্যাডাম, মুম্বাই শহরও সারা রাত জাগে, ওখানেই থেকে থেকে অভ্যাস খারাপ হয়ে গেছে। আমি অবশ্য বরাবরই রাত জেগে পড়তাম, ভাই সকালে ওঠে, তাড়াতাড়ি ঘুমোয়। এখানে এখন একদম নেটের সিগন্যাল পাওয়া যাচ্ছে না, অথচ মায়ের কয়েকটা মেসেজের জন্য বাবা অপেক্ষা করে আছে। কোথায় গেলে একটু সিগন্যাল পাবো তা একটু বলবেন? চলুন বাইরে যাই। আমাদের বাড়িটা আসলে টিলার মাথায় বলে রাতে সিগন্যাল থাকে না। চলুন নিচে নেমে দেখি, এখনও তো 10টা বাজেনি। নিচের ছোট বাজারের হয়তো কিছু লোকজন পেয়ে যাব। মন্দাক্রান্তার সুগত বাড়ির বাইরে বের হয়ে আসে। পূর্ণিমার চাঁদ পুরোপুরি অন্ধকারে ঢেকে যাওয়ার আগে সরু ফালির মতো আকাশে জ্বলজ্বল করছে। 2 দিন আগে ঝড় বৃষ্টি হওয়ার পর এখন আকাশে নক্ষত্ররা ঝকমক করে জ্বলছে। মন্দাক্রান্তারা বাড়ি থেকে বের হয়ে ঢাল বেয়ে টিলা থেকে নিচে নামছিল। হঠাৎ ও একটা পাথরে ধাক্কা খেয়ে নিচে গড়িয়ে পড়ে যাচ্ছিল। সুগত তাড়াতাড়ি ওকে ধরে ফেলে। মন্দাক্রান্তা লজ্জা পেয়ে বলে, এই নিয়ে 2 বার আপনি আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচালেন। এটা খুব স্বাভাবিক ম্যাডাম, একে তো অন্ধকার, তার মধ্যে ঢালু রাস্তা, নতুন মানুষের পথ চলতে অসুবিধে তো হবেই। আপনি আমার হাতটা ধরে চলুন। সীমিত জ্যোৎস্নার লোকে মন্দাক্রান্তার লজ্জা রাঙা মুখ দেখতে না পেলেও সে যে লজ্জা পাচ্ছে বুঝেই সুগত বলল, আরে ম্যাডাম, মনে করুন না আপনি পাহাড়ে অভিযানে বের হয়েছেন, আর আমি বেচারা শেরপা আপনাকে হাত ধরে পথ দেখাচ্ছি। সুগতর রসিকতায় ওরা দুজনেই হেসে ওঠে। তারপর মন্দাক্রান্তা সুগতর হাত ধরে বলে, আমার কিন্তু একটা নাম আছে, আপনার ম্যাডাম ডাকটা বেশ ভারী লাগছে আমার কাছে। মন্দাক্রান্তা থেকেও ভারী বুঝি? অত বড় নামে ডাকবেন কেন, সংক্ষেপে মন ডাকুন না। এরপর দুজনেই হাসতে হাসতে এগিয়ে চলে টিলার ঢালবে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস বইছিল। সুগত যতই বলুক একটা অপরিচিত ছেলের হাত ধরতে মন্দাক্রান্তার বেশ অস্বস্তি হচ্ছিল, কিন্তু অন্ধকার ঢালু রাস্তায় পড়ে যাওয়ার ভয়ে হালকা করে সুগতর কবজির কাছে হাত রেখে এগোতে লাগলো। সকালের মতো এখনও সুগতর স্পর্শটা বড় পরিচিত মনে হচ্ছিল। ওর একটা অন্যরকম উত্তেজনাও টের পাচ্ছিল।
অথচ আজই তো সকালে ওদের প্রথম দেখা হলো। আরও অবাক হচ্ছে নিজের ব্যবহার দেখে। সারা জীবন শুনে আসছে ও মুখচোরা মিশুকে নয়, ও নিজের পরিচিতির গণ্ডির বাইরে কথা বলতে খুব অস্বচ্ছন্দ বোধ করে। কিন্তু এদের সবার সাথে ও এত সাবলীল হচ্ছে কি করে? কিছুক্ষণ পরেই সুগত বলল, আপনার মন্দাক্রান্তা নামটা যতটাই ভারী, মন কিন্তু ততটাই হালকা। অনেকটা ওই বেনারসি শাড়ি আর শিফন শাড়ির মতো আর কি। বাবারে, আপনি তো অনেক কিছু জানেন। একেবারেই নয়, আসলে কদিন আগেই আমার কলেজের এক সিনিয়র দাদার বিয়ে গেল। ওই দাদাও মুম্বাইতে থাকে। ও আর কাউকে না পেয়ে আমার মতো আনাড়িকে দিয়ে বিয়ের মার্কেটিং করিয়েছিল, তাই একটু আধটু জানতে পারা আর কি। সুগতর সপ্রতিভ ব্যবহারে মন্দাক্রান্তার আড়ষ্টতা কেটে যায়। ভালোই হলো, এরপর আপনার বিয়ের বাজার সহজেই করতে পারবেন। এবার সুগত হো হো করে হেসে ওঠে, তারপর বলে, দেরি আছে ম্যাডাম, আগে বাড়িটা কমপ্লিট করি, ভাইয়ের পড়াশোনা শেষ হোক, তারপর সব ভাবা যাবে। ওরা হাঁটতে হাঁটতে বাজারের কাছে চলে এলো। বাজারের সব দোকানই প্রায় বন্ধ, শুধুমাত্র একটা কোল্ড ড্রিঙ্কস চিপসের দোকান তখনও খোলা আছে। সুগত বলল, চলুন না, ওই দোকানটার সামনে দাঁড়িয়ে দেখি সিগন্যাল আসে কিনা। হ্যাঁ চলুন। ওরা দোকানের সামনে এসে দাঁড়ায়। সুগত দোকানিকে দুটো কোল্ড ড্রিঙ্কস দিতে বলে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল মন্দাক্রান্তার দিকে এগিয়ে দিয়ে বলে, এ নিন ম্যাডাম। আবার ম্যাডাম? সরি, মন। কথার মাঝেই মন্দাক্রান্তা শুভাশিসবাবুর ফোনটা খুলে একটু বিরক্ত হয়ে সুগতকে বলে, দেখুন বাবার কাণ্ড, মোবাইল ডেটাই অফ করে রেখেছে। মন্দাক্রান্তা ডেটা অন করতেই পর পর মেসেজ ঢুকলো। সেই দেখেও বিরক্ত হয়ে বলল, থুর, বাবা কি যে না দেখেইনি যে ডেটা অফ আছে, শুধু শুধু এতটা পথ আসলাম। এর মধ্যেই টুং করে একটা মেসেজ ঢুকলো। সুগত পকেট থেকে ফোনটা বের করে স্বগতোক্তির মতো বলল, এতক্ষণে তাহলে স্যারের মেসেজ পাওয়া গেল। মন্দাক্রান্তার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গিয়েছিল। ওর হাত থেকে বোতলটা নিয়ে সুগত বলে, এখানে না আসলে কিন্তু নেট পেতেন না মন। চলুন এবার বাড়ির দিকে এগোই। এরপর ওরা আবার চড়াই ভেঙে নিজেদের বাড়ির দিকে এগিয়ে যায়। গাঢ় আধার মাখানো নিস্তব্ধ প্রকৃতির মধ্যে দিয়ে যেতে যেতে সুগত বলল, জানেন মন, একটা কথা অনেকক্ষণ ধরে আপনাকে বলবো ভাবছিলাম, কিন্তু আপনি যদি কিছু মনে করেন তাই একটু বলতে সংকোচ হচ্ছে। সংকোচ না করে বলুন না। আসলে আপনাকে আমার ভীষণ চেনা মনে হয়। মনে হয় আমি বোধহয় আপনাকে যুগ যুগান্তর ধরে চিনি। আপনার চাহনি, হাসি সবই যেন আগে কোথাও দেখেছি। ইভেন আপনার গলার স্বরটাও আমার ভীষণ চেনা। অথচ চিন্তা করে দেখলাম যে আপনার চেহারার সাথে আমার পরিচিত কারোরই মেলে না। এমনকি আপনার উচ্চতা, গায়ের রং, গড়পড়তা বাঙালিদের থেকে আলাদা। তাই সুগত থেমে যায়। মন্দাক্রান্তা উদাস মুখে বলে, এই একই কথা আমিও আপনার ক্ষেত্রে ভেবেছি। এত চেনা আপনি, অথচ আজই তো প্রথম আলাপ আমাদের। রাত্রির নিস্তব্ধতা উপভোগ করতে করতে ওরা বাড়ি চলে এলো। তারপর দুজন দুজনকে শুভরাত্রি জানিয়ে ঘুমোতে চলে গেল। পরদিন সকালে উঠে শুভাশিসবাবু ও মন্দাক্রান্তা স্নান করে বাইরে বের হওয়ার পোশাক পরে বাইরের বারান্দায় এসে দেখল শিবম আর সুগত বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছে। আজ মন্দাক্রান্তা কার্বন কালারের ডেনিম প্যান্ট আর হালকা গোলাপি রঙের টপ পরেছে। পিঠ ছাপানো চুলগুলোকে চুড়ো করে মাথার উপরে বেঁধেছে। গোলাপি ফর্সা গালে সূর্যের আলো পড়ে চকচক করছে। সেই আলো থেকে চোখগুলোকে বাঁচানোর জন্য সানগ্লাস নিয়েছে, যেটাকে এখন মাথার উপরে আপাতত তুলে রেখেছে। আজ জিন্স আর টপে মন্দাক্রান্তার ছিপছিপে চেহারাটাকে ভীষণ আকর্ষণীয় ও প্রাণবন্ত দেখাচ্ছে। সুগত মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে বারবার তাকাচ্ছিল। সেই দেখে মন্দাক্রান্তা লাজুক হাসি এসে বলল, আসলে জঙ্গলে যাচ্ছি তো, তাই এগুলো পরা আর কি। শিবম উঠোনে চেয়ার পেতে ওদের সবাইকে বসার ব্যবস্থা করেছে। শিবমের মা
মন্দাক্রান্তার হাতে লুচি আর আলুর দমের থালাটা ধরিয়ে দিয়ে বলেন, বেশ লাগছে, বাচ্চা মেয়ে যা পড়বে তাতেই ভালো। সেই কথা শুনে লজ্জায় মাথা নিচু করে মন্দাক্রান্তা। একটা লুচি ছিঁড়ে আলুর দম নিয়ে মুখে দিয়ে প্রফেসর শুভাশিস সিনহা বললেন, তারপর সুগত, তোমার স্যারের মেসেজ পেলে? হ্যাঁ স্যার, কাল রাতে যখন নিচে গিয়েছিলাম তখনই স্যারের মেসেজ পেয়েছি। পুরনো স্থাপত্যে ওই চিহ্নটা দিয়ে তরুণ বা গেট বোঝানো হতো আর কি। বেশ, এদিকে আমিও আমার ম্যাডামের কাছ থেকে কিছু মেসেজ পেয়েছি। বাবার কথা শুনে মন্দাক্রান্তা বলল, বাপি, তুমি আবার মাকে নিয়ে পড়লে? না রে মা, আজ আমি তোর মায়ের গুণমুগ্ধ। ওনার খাওয়া হয়ে গিয়েছিল। থালাটা রেখে দিয়ে নিজেকে একটু গুছিয়ে নিয়ে বললেন, বুঝলি মন, তোর মায়ের ভারতী নামটা একদম সার্থক। কাল ওকে আমি ওই পুঁথিটার ছবি পাঠিয়েছিলাম, সে তার মানে বার করে আমাকে মেসেজ করেছে। ওই পুঁথিটা আসলে একটা সূচি। সাংকেতিকভাবে বা ধাঁধার আকারে ওই মন্দিরটা সম্বন্ধে অনেক কিছু লেখা আছে ওতে। আমরা যদি ওই সংকেতগুলো পুরোপুরি বুঝতে পারি তবে হয়তো অনেক কিছুই জানতে পারবো। বলছিলাম, ধাঁধাগুলো কি জানতে পারি? অবশ্যই। বলেই উনি মোবাইল খুলে পড়তে লাগলেন। নহি শিল্পী নহি ভাস্কর, শুধুই কর্মী মোরা। শিল্পকর্মে স্থাপত্যে নয়, সেরে গোজে অভিজ্ঞতায় লেখা মোদের পরিচয়। সেকেন্ড হলো নম্বর হলো থার্ড, প্রখর চণ্ডিকায় ভাস্কর অঙ্গজ ঘোর কৃষ্ণবর্ণ রঙ্গিন দিবস। উলম্ব চন্দ্রিলের শেষে অনুভূমিক সাদা কালোয় জোর বিজোড়ের খেলা। এবং চতুর্থ হল ত্রিপুরীর অভ্যন্তরে ভারতীয় দুর্মূল্য আশয়। মোবাইল অফ করে উনি বললেন, মন, তোর মা ওই পুঁথির প্রাচীন ভাষাকে বর্তমান বাংলা ভাষায় অনুবাদ করে তার মানে করে ধাঁধার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। এছাড়াও ওই মন্দিরে তোর পৌঁছানোর সংকেত হিসাবে কিছু সংখ্যা দেওয়া আছে। আমাদের এখন সেই সূত্র ধরেই এগোতে হবে, বুঝলি? ঠিক তখনই বাইরে একটা অটো এসে হর্ন বাজালো। চলো রওনা দেওয়া যাক। জঙ্গুলে এবড়ো খেবড়ো পথ ভেঙে ওরা রাজবাড়িতে এসে পৌঁছায়। নামেই রাজবাড়ি, সবই প্রায় ভেঙে পড়েছে। ওরা রাজবাড়ির সেই অংশে চলে আসে। এটা মূল রাজবাড়ির থেকে কিছুটা পৃথক একটা অংশ। এখানে একটা বড় চত্বরকে ঘিরে অনেকগুলো দরজা। বাইরে থেকে দেখে মনে হয় দরজার পিছনেও ঘর রয়েছে, কিন্তু দরজা খুলে দেখা গেল তার পিছনে একটা করে চওড়া প্যাসেজ। তারপর গিয়ে বাইরের দরজায় অনুরূপ আর একটা দরজা, তার গায়ে 1 থেকে 10 অবধি একটা সংখ্যা লেখা। কিন্তু হাজার চেষ্টা করেও ওই দরজা খোলা গেল না। প্রফেসর বললেন, সবগুলো দরজা নাও হতে পারে, কিছু কিছু ফলস দরজাও থাকতে পারে। মানে ওই মুর্শিদাবাদের হাজারদুয়ারির মতো কিছু কিছু দরজা সকলকে ধোঁকা দেওয়ার জন্যই ফলস বানানো হতে পারে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন স্যার, সবকটা দরজার দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান নয়, যদিও সামান্যই ফারাক। সাধারণ মানুষের চোখে পড়ার কথা নয়, কিন্তু আমাদের চোখে লাগছে। স্যার, পুঁথিতে আছে মানে 4 গুণ 3 গুণ 22, অর্থাৎ 264টা তোরণ, মানে প্রবেশদ্বার। সেটা ওই দরজার দৈর্ঘ্য প্রস্থ আর এখানে যে কটা দরজা আছে তার গুণফল নয় তো। মানে দরজার দৈর্ঘ্য প্রস্থের সাথে 22কে গুণ করতে হবে। ওই যে গুণটা দেওয়া আছে সেটা মিলিয়ে যে দরজাটা পাবো সেটা দিয়েই হয়তো ভেতরে ঢুকতে পারবো। হ্যাঁ, কিন্তু তারপর ভেতরের দরজার নম্বর লকটা খুলবে কি করে? এখানে কিছুটা গেস ওয়ার্কে কাজটা চালাতে হবে। আমরা যদি ওই গুণফলটাকে লক খোলার নম্বর হিসাবে ব্যবহার করি তাহলে মনে হয় দরজাটা খুলবে। এই রকম মোট 4টে সেট গুণ দেওয়া আছে। আজ আর হয়তো কিছুই করা যাবে না, কাল বরং মাপার ফিতে কিনে এনে কাজটা শুরু করতে হবে। ইস, দিদি আর দীপাঞ্জনদা যদি থাকতো। হ্যাঁ, ওনারা এলে খুব ভালো হতো। আমাদের গাড়িটা আসলে এত ছোট, ওনারা এলে কষ্ট হবে। আরে ওই প্রবচনটা শোনোনি, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন?
আর এখানে তো তোমাদের আস্ত একটা বাড়িই আছে। আমি দীপাঞ্জনকে বলেছি, ওরা সুযোগ মতো চলে আসবে, ভেবো না। কথা বলতে বলতে ওরা বাড়ি পৌঁছে গেল। সন্ধেবেলা সবাই মিলে ছাদে গিয়ে বসল। আজ সুগত বাজার থেকে দেশি মুরগির মাংস কিনে এনেছে। সেই মাংসই রান্না হচ্ছে। মাংসের গন্ধে সারা বাড়ি মাতোয়ারা। একটু পরে সুগতর মায়ের সাথে মন্দাক্রান্তা চা আর পাঁপড় ভাজা নিয়ে এলো। শিবমের মা বলল, আমি মাংস রান্না করছিলাম বলে আপনার মেয়ে তো চা বানালো, পাঁপড় ভাজলো। আমি এত বারণ করলাম, কিন্তু শুনলই না। ওরা ছোটবেলা থেকেই অল্প স্বল্প রান্না বা ঘরের কাজটা করতে পারে না। মেয়ে বলে শিখিয়েছি তা নয়, ছেলে হলেও বেসিক লাইফস্টাইলটা, মানে বেঁচে থাকার জন্য যে কাজগুলো জানা জরুরি, সেগুলো শেখাতাম। আমার ছেলেরাও জানে, আর মন্দাক্রান্তা তো দারুণ চা বানিয়েছে। হাসি গল্পের মধ্যে বেশ কিছুটা সময় কেটে গেল। খাওয়ার টেবিলে সুগত জিজ্ঞাসা করল, ধাঁধাগুলোর মানে বুঝতে পেরেছেন স্যার? এখনো পারিনি, তবে দেখি না চেষ্টা করে। সেদিন খাওয়া দাওয়ার পরে সুভাষিসবাবু সুগতর কাছ থেকে ওদের গ্রামের লাইব্রেরিতে ওই রাজবাড়ির সম্বন্ধে যেসব বইপত্র ছিল সেই বই নিয়ে বসলেন। টেবিল লাইট জ্বালিয়ে উনি পড়ছিলেন। ছাদে আজও সুগত বাঁশি বাজাচ্ছিল, তবে আজ আর কালকের সেই সুরটা নয়, অন্য একটা পরিচিত গানের সুর। মন্দাক্রান্তা ওর বাবাকে বলল, বাবা, আমি একটু ছাদে যাচ্ছি। ছাদে পা দেওয়ার পরই ওর মনটা কেমন জানি উদাস হয়ে গেল। আজ আকাশে মেঘেদের আনাগোনা। ছাদের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পলাশ গাছটার দিক থেকে সামান্য নক্ষত্রের আলো এসে পড়েছে। অন্ধকারের মধ্যে ছাদের একটা কোণে দাঁড়িয়ে মন্দাক্রান্তা শুনতে থাকে সুগতর বাঁশির সুর। একসময় অন্ধকারে চোখ শুয়ে আসে ও। সুগত মন্দাক্রান্তার খুব পছন্দের একটা গান বাঁশিতে বাজাচ্ছিল। ও সেই শুনে একটু এগিয়ে যায় সুগতর দিকে। হঠাৎ করে ওই বাঁশির সুর বদলে যায়। সুগত সেই সুর বাঁশিতে ধরার সাথে সাথে মন্দাক্রান্তা অপূর্ব সুরেলা কণ্ঠে অজানা সুরে গান গাইতে থাকে, আর সুগত মন্দাক্রান্তার গানের সাথে বাঁশি বাজিয়ে সঙ্গত করতে থাকে। একসময় ওরা দুজনে খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে। আজ চাঁদের আলো নেই, থাকলে গত পূর্ণিমার রাতে মন্দাক্রান্তার ঘরে যে ছায়া পড়েছিল তার মতোই দেখতে লাগতো। কতক্ষণ ওরা ওভাবে ছিল তা ওদের জানা নেই। একসময় আকাশ পুরোপুরি মেঘে ঢেকে যায়। দু এক ফোঁটা বৃষ্টি ওদের গায়ে এসে পড়ে। সেই বৃষ্টির ছোঁয়াচ ওদের চেতনা ফেরায়। নিজেদের এভাবে দেখে ভীষণ লজ্জা পেয়ে যায় ওরা। মন্দাক্রান্তা সুগতর আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করে ছিটকে বের হয়ে ছাদের সিঁড়ির কাছে চলে আসে। মন, শুনুন, এটা কিভাবে হলো আমি বুঝতে পারছি না। আমি ক্ষমা প্রার্থী। বলে এসে হাত জোর করল। মন্দাক্রান্তা ভীষণ লজ্জা পেয়ে গিয়েছিল। আর কোনো কথা না বলে সে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। রাতচরা পাখি দূর থেকে বিষণ্ণ সুরে ডেকে ওঠে। পরদিন সকালে মন্দাক্রান্তা আর সুভাষিসবাবু সবার সাথে ওদের বাড়ির উঠানে জলখাবার খেতে বসে। আজ আর সুগত মন্দাক্রান্তার দিকে তাকাচ্ছিল না, মাথা নিচু করে অন্যমনস্কভাবে বসেছিল। মন্দাক্রান্তাও মাথা নিচু করেই বসে রইল। সুভাষিসবাবু যেন কিছু খেয়ালই করলেন না। তিনি সুগতকে বললেন, মাপার ফিতে আর একটা দাগ দেওয়ার জন্য একটা চক নিও। হ্যাঁ স্যার, নিয়েছি। একটু পরেই অটো এসে হর্ন দিলে ওরা বেরিয়ে পড়ে। অটো থেকে নেমে আগের দিনের মতোই জঙ্গুলে রাস্তা বেয়ে ওরা চলতে থাকে। শিবম আর সুভাষিসবাবু এগিয়ে চললেন। মন্দাক্রান্তা আর সুগত একটু পিছিয়ে পড়েছিল।
সুগত মন্দাক্রান্তার কাছে এসে বলল, কাল রাতের ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত মন। আমি এখনো বুঝতে পারছি না কি করে এটা হলো। আরে না না, আপনার কোনো দোষ নেই। আপনি তো একাই বাঁশি বাজাচ্ছিলেন, আমি তো ওখানে গিয়েছিলাম। তারপর কী যে হলো আমিও ঠিক বুঝতে পারছি না। না না, আপনি অকারণে নিজেকে দোষী ভাববেন না। ভোরের আলোয় ওর সতেজ স্নিগ্ধ রূপ ঝলমলিয়ে ওঠে। এরপর ওরা দুজনে হাঁটতে হাঁটতে রাজবাড়িতে এসে ঢোকে। ওখানে এসে দেখে ওদের জন্য শিবম আর শুভাশিসবাবু অপেক্ষা করছেন। সবাই মিলে কালকের ওই চত্বরটা এসে দাঁড়ায়। শুভাশিসবাবু বলেন, দেখো, ওই জায়গাটাকে ঘিরে বৃত্তাকারে দরজাগুলো রয়েছে। কোন দিক থেকে যে শুরু করব। একটা জিনিস লক্ষ্য করেছেন স্যার, দরজাগুলো হাফ সার্কেলে থাকলেও দুদিকের আর্ক কিন্তু সমান নয়। ঢুকেই এই তিনটে দরজা পড়ছে, এই দিকের আর্কটা কিন্তু একটু বড়। আপনি ঢুকলেই প্রথমেই তিনটে দরজা পাবেন। তাহলে এদিক থেকেই শুরু করা যাক। তারপর সারাদিন ধরে ওরা দরজার দৈর্ঘ্য প্রস্থ মাপতে থাকে। কিছু কিছু দরজা বেশ শক্ত হয়ে গিয়েছিল, সেগুলো খুলতেও অনেকটা সময় লেগে যাচ্ছে ওদের। একসময় মন্দাক্রান্তা বলে, বাপি, আমরা ঠিক পথে এগোচ্ছি তো? শুভাশিসবাবু মেয়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে বললেন, খুঁজে দেখতে হবে তো আমাদের। 19 নম্বর দরজায় এসে অবশেষে মিলল 4 গুণ 3 গুণ 22, 264টা দরজা। মানে 4 গজ লম্বা আর 3 গজ চওড়া দরজাটা, অর্থাৎ 12 ফুট লম্বা ও 9 ফুট চওড়া দরজা। উত্তেজনার চোটে শিবম এক দৌড়ে দরজার ভেতরের প্যাসেজটা পার হয়ে পরের দরজার গায়ে 264 নম্বর চাপে। একটা খুট করে আওয়াজ হয়, তারপর খুলে যায় ওই দরজাটা। ওরা একটা বিশাল বড় পাহাড়ের গুহায় এসে ঢোকে। গুহার চারিদিকে সার 20টা দরজা। এই দরজাগুলো অবশ্য এল শেপের। প্রফেসর সিনহা বলেন, এরপরে দরজার মাপ 3 গুণ 2 গুণ 20, অর্থাৎ 120 গজ লম্বা আর 2 গজ চওড়া। এখানে মোট 20টা দরজা আছে। প্রিয়ম এগিয়ে যাওয়ার আগেই মন্দাক্রান্তা বলল, আমরা গুহার ভেতরে আছি বলে বুঝতে পারছি না, ঘড়িতে কিন্তু 5টা বেজে গেছে। আমাদের জঙ্গলের পথে অনেকটা রাস্তা যেতে হবে। সারাদিন কাজের চাপে মনেই ছিল না যে আমরা দুপুরে খালি কটা ওই শুকনো বিস্কুট আর শুকনো ফল খেয়েছি। এখন সত্যি খুব খিদে পেয়েছে। স্যার, বাজারে খুব ভালো পুরি পাওয়া যায়, চলুন বাড়ি যাওয়ার আগে খেয়ে যাই। খেলে মন্দ হয় না। শাল পাতার পুরি সবজি কতকাল যে খাই না, আহা। ওরা হেঁটে ঢাল বেয়ে নিচে নেমে আসে। গরমের দিন হলেও আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। গোধূলি পার হয়ে আঁধার নামছে চড়াচড়ে। একটা দিন শেষ হয়ে যাওয়ার বিষণ্ণতা চারপাশের সবুজ বনানীতে ছড়িয়ে পড়ছে। একটা নাম না জানা বুনো ফুলের গন্ধ এসে ঝাপটা দিয়ে গেল ওদের মুখে। পলাশ ফুলের সিঁদুরের রং অন্ধকারের চাদরে ঢেকে যাচ্ছে। আধার মাখা ধূসর আকাশে আবিরের খেলা শুরু হয়ে গেছে। তার বহু নিচ দিয়ে একটা পাখির ঝাঁক উড়ে নিজেদের আস্তানায় ফিরছে। সেই দিকে তাকিয়ে মন্দাক্রান্তা বলল, আর কদিন পরেই তো দোল, তাই না? হ্যাঁ তো। রঙের উৎসব যে আসছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখুন আকাশ কেমন নীল লাল রঙের খেলা। মন্দাক্রান্তার সাবলীল ব্যবহারে কাল রাতের ঘটনার জন্য যে আড়ষ্টতা সারাদিন তৈরি হয়েছিল তা কেটে যায় সুগতর। গভীর অনুরাগের দৃষ্টি নিয়ে সুগত তাকায় মন্দাক্রান্তার দিকে। মন্দাক্রান্তাও লাজুক মুখে সুগতর চোখে চোখ রাখে। অনুরাগের দৃষ্টি ফেরত দিয়ে দৃষ্টি নামায়। শেষ সূর্যলোকের সমস্ত লালিমা যেন মন্দাক্রান্তার গাল টেনে নিয়ে লজ্জায় রাঙা হয়ে ওঠে। আঁধার নামার আগেই ওরা অটোতে চড়ে বসে। বাজার থেকে পুরি সবজি খেয়ে হেঁটে বাড়ির রাস্তা ধরল ওরা।
আকাশে তখন সরু নখের আগার মতো প্রতি পদের চাঁদ উঠেছে। বাড়ি এসে আজ আর কেউ ছাদে উঠল না। সারাদিনের পরিশ্রমের পরে সবাই যে যার ঘরে ঢুকে গেল। প্রফেসর ওদের লাইব্রেরির প্রাচীন পুঁথিগুলো নিয়ে বসল। মন্দাক্রান্তাও বিছানায় শুয়ে একটা বই পড়ার চেষ্টা করতে লাগলো। পরদিন একটু তাড়াতাড়ি ওরা বের হলো বাড়ি থেকে। প্রিয়মের মা আজ ওদের সাথে টিফিন বক্সে করে লুচি আর আলুর দম দুপুরে খাওয়ার জন্য দিয়ে দিয়েছে। শিবম কয়েকটা জলের বোতলও সঙ্গে নিয়ে নিল। গতকাল জলের জন্য সবাই খুব কষ্ট পেয়েছে। ভোরের সতেজতা গায়ে মেখে ওরা এসে পৌঁছালো রাজবাড়ির চত্বরে। গতকাল দরজাগুলো বন্ধ করে রেখে কেবল প্রবেশ দরজায় চক দিয়ে একটা চিহ্ন রেখে গিয়েছিল। আজ সেই পথে ওরা এসে পৌঁছায় সেই গুহার ভেতরে। যেতে যেতে সুভাষিসবাবু বলেন, বুঝলি মন, তোর মা থাকলে বেশ ভালো হতো। ওর এই সব প্রাচীন শিল্প স্থাপত্যে খুব উৎসাহ। আমার সাথে কত জায়গায় যে গেছে। এই দরজাগুলোই দেখ না, কি ইন্টারেস্টিং দেখ। মেট্রিক পদ্ধতিতে মাপ তখনও কিন্তু চালু ছিল না, তাই শের গজ দিয়ে পরিমাপ বোঝানো। স্যার মুশকিল কি হচ্ছে জানেন, প্রতিটা দরজার মাপে খুব সামান্য হেরফের, তাই আমাদের মতো আর্কিটেকচারদের চোখেও সঠিক ধরা পড়ছে না। আর একটা জিনিস দেখুন স্যার, দরজাগুলো যেমন লম্বা, মানে ওই যে চওড়া, তেমন মোটাও কিন্তু। সেটা আমিও লক্ষ্য করেছি বুঝলি। মনে হয় সকলে যাতে দরজায় সহজে ফুটো করতে না পারে, তাই জন্যই এই ব্যবস্থা। তারপর আবার দরজা মাপা শুরু হলো। অবশেষে 13 নম্বরে গিয়ে পাওয়া গেল 5 গজ লম্বা ও 3 গজ চওড়ার দরজাটা। এবার মন্দাক্রান্তায় গিয়ে 270 নম্বর চাপল। এবার খুট আওয়াজ নয়, ঘর ঘর করে দরজাটা সরে গেল। সেই দরজার পেছন থেকে বের হয়ে এলো একটা রৌদ্রোজ্জ্বল দিনের প্রখর সূর্যকিরণ। এক রাশ বিস্ময় নিয়ে ওরা দরজা পার করে ভেতরে প্রবেশ করল। বিরাট বড় একটা চত্বরে এসে ওরা পৌঁছালো। পুরো চত্বরটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। সেই পাঁচিলের গায়ে নানা ধরনের মূর্তি, চোখ ধাঁধানো সূক্ষ্ম কারুকার্য। বেশ কিছু সময় কেটে গেল ওদের ওই মুগ্ধতা কাটাতে। প্রফেসরই প্রথম মুখ খুললেন। কি অসাধারণ! অবশ্য কোনো বিশেষণই আমার সেরকম ঠিক যথেষ্ট মনে হচ্ছে না। স্যার, এই তো পুরো ব্যাংকের ভল্টকেও হার মানিয়েছে। এত দরজা কেন? শিবম, যুগ যুগান্তর ধরেই অর্থের থেকেও ধর্মিকদের কাছে তাদের ধর্মই হলো বড়। বিধর্মীদের হাত থেকে মন্দিরকে রক্ষা করার জন্যই হয়তো এই নিরাপত্তা তৈরি করা হয়েছে। সে যুগে অনেক মন্দিরই মুসলমানদের হাত থেকে ধ্বংস হতো, সেই কারণেই হয়তো এই নিরাপত্তা। মন্দাক্রান্তা ঘুরে ঘুরে পাঁচিলের মূর্তিগুলো দেখছিল। সুগত মন্দাক্রান্তার কাছে এসে দেখল সে এক দৃষ্টে একটা নারী মূর্তির দিকে তাকিয়ে আছে। সুগত মন্দাক্রান্তাকে বলল, জানো মন, এসব দেখলে নিজেদের বড্ড নিষ্ঠুর মনে হয়। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমরা আর্কিটেকচার ইঞ্জিনিয়াররাও নিজেদের এক্সপার্ট বলে দাবি করি, কিন্তু দেখো আজ থেকে কয়েকশো বছর আগে এরা কি করে গেছেন, তাই না? দূর থেকে প্রফেসরের ডাক শুনে ওরা মূল মন্দিরের দিকে এগিয়ে গেল। সুভাষিসবাবু ওদের দেখে উত্তেজিত হয়ে বললেন, দেখো সুগত, মন্দিরের গর্ভগৃহে ঢুকতে গেলেও আবার দরজা খুলতে হবে। এখানে 16টা দরজা, আর দরজার সংকেত হলো 5 গুণ 3 গুণ 16, অর্থাৎ 240 গজ, 15 ফুট লম্বা ও 9 ফুট চওড়া দরজা। আর হ্যাঁ, এবারও প্রবেশ পথ দিয়েই শুরু করি। আরে, এদিক দিয়ে ঢুকলে আমাদের ডান দিকে মন্দির পড়তো। অনেক মন্দিরেই বাঁ দিক দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, দক্ষিণেশ্বরের মন্দির। ভেবে দেখো বাপি, তুমি গঙ্গার দিক দিয়েই মন্দিরে ঢোকো বা পঞ্চবটির দিক দিয়ে, দুভাবেই কিন্তু মন্দিরটা বাঁ হাতে পড়বে। স্যার আসুন। ওরা তাড়াতাড়ি এগিয়ে গেল। মন্দিরের সামনে গিয়ে দেখে প্রিয়ম আর শিবম দুটো দরজাটা মেপে ফেলেছে।
সূর্যের তেজ আস্তে আস্তে পড়ে আসছিল। টানা পরিশ্রমের জন্য প্রফেসরও একটু ক্লান্ত বোধ করছিলেন। সুগত বোধহয় সেটা বুঝতে পারছিল। ওরা দূরের থেকেই চেঁচিয়ে বলল, স্যার, স্যার আপনি ওখানেই বসুন, আমরা দেখছি। স্যার, পাওয়া গেছে। তোমরা চলে এলে যে? এই দীপাঞ্জন, বলছি স্যার আর মাসিমা আসছেন, মধুরা ম্যাডামও আসছেন, কিন্তু ওনার একটা কাজ পড়ে যাওয়ায় আসতে পারবেন না। আমাকে বলতে বারণ করেছিলেন, কিন্তু রাত 8টায় পুরুলিয়াতে ট্রেন আসবে। তারপর এত রাতে ওনারা একা আসতে পারবেন কি না সেটাই ভেবে বলা আর কি। স্যার, ওই সময় স্টেশনে গাড়িও থাকে না তেমন একটা, তাই আমরা বাজার থেকে গাড়ি ভাড়া করে ওনাদের আনতে যাব। কথায় কথায় ওরা গেটের কাছে চলে আসছিল। এমন সময় মন্দাক্রান্তা বলল, দেখো, আমরা একটা খাদের মতো জায়গায় আছি, আর ওই দূরে উপরে রাজবাড়ি, আর রাজবাড়ির এটা পিছন দিক। এখানে উঁচু পাঁচিল দেওয়া, পাঁচিলের পিছনে খালি রাজবাড়ির মাথাটা দেখা যাচ্ছে। আমি এটা ঢোকার সময় দেখেছি মন, এই কারণেই জানো আমরা রাজবাড়ি থেকে মন্দিরকে দেখতে পাই না। কাল গিয়ে দেখবেন, যদি রাজবাড়ির পাঁচিলের মাথায়ও ওঠেন তাহলেও হয়তো মন্দিরকে দেখা যাবে না। আবার আপনি কেন? একটু আগেই তো তুমি বলছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দুজনেই তুমিতে নেমে আসি, কেমন? বেশ, তবে তাই হোক। ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয় ওরা। আজ ওরা বাজার থেকে পুরি আর সবজির সাথে অমৃতি খেয়ে এসেছে, আর শিবমের বাবা মায়ের জন্য খাবার প্যাকেট করে নিয়ে এসেছে। সেদিন কথায় কথায় শুনছিল শিবমের মা নাকি এই পুরি সবজির খুব ভক্ত, তাই আগেই মন্দাক্রান্তা ঠিক করে রেখেছিল ওনার জন্য আজ খাবার আনবে। এই কদিনে ওনাকে খুব ভালো লেগে গেছে ওর। কি সহজ সরল অথচ ব্যক্তিত্বপূর্ণ আচরণ। কথাগুলো ভাবতে ভাবতে ট্রলি ব্যাগ থেকে একটা শাড়ি বের করে ও। শাড়ির সাথে একটা ছোট্ট টিপ পরে। ঘরের ছোট আয়নাটায় নিজেকে ভালো করে দেখে। বেশ খুশি হয় মন্দাক্রান্তা। না, বেশ ভালো দেখাচ্ছে তাকে। দীপাঞ্জন দা হানিমুন থেকে ফিরে এসে শাড়িটা তাকে গিফট করেছিল। বলেছিল, ছোট গিন্নি, এইবার এই শাড়িটায় খুশি থাকো, এরপরে তোমাকে ছাড়া এক পাও নড়ছি না। কথাগুলো মনে পড়তেই নিজের মনেই হেসে ফেলে মন্দাক্রান্তা। এ বাড়ির ভেতরে নেটের সিগন্যাল রাতে একেবারেই পাওয়া যায় না। যে বইটা সাথে করে এনেছিল সেটাও পড়া হয়ে গেছে। ঘরে বড্ড দমবদ্ধ লাগছিল ওর। ঘরের বাইরে এসেও শিবমের বাবা মা কাউকেই দেখতে পেল না ও। অগত্যা একা একাই ছাদে চলে গেল। আজ চাঁদ আরও একটু বড় হয়েছে। মেঘমুক্ত আকাশে চাঁদের আলোর সাথে নক্ষত্রের আলো মিশে বেশ একটা আলো আঁধারের পরিবেশ রচনা করেছে। মন্দাক্রান্তার কি মনে করে ছাদের কোনায় পলাশ গাছটার দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ গাছটার দিকে তাকিয়ে থাকার পর কি যেন হয়ে গেল ওর। কোথা থেকে ওর কানে ভেসে আসে খুব চেনা একটা বাঁশির সুর। এই সুর কোনোদিন মন্দাক্রান্তা শুনেছে বলে মনে করতে পারছে না, অথচ অদ্ভুতভাবে এ যেন বহুকালের চেনা সুর। মন্দাক্রান্তা সেই সুরে গেয়ে ওঠে নাম না জানা এক প্রাচীন গান। গানের সাথে একাত্ম হয়ে গিয়ে কখন যে ওর পরনের শাড়ি আলগা হয়ে শরীর থেকে খুলে যায় তা নিজেও বুঝতে পারে না। নিজের মনে দোড়াগত বাঁশির সুরে একের পর এক গান গেয়ে যায়। হঠাৎ গাড়ির হর্নে চটক ভাঙে ওর। সিঁড়ির ঘরের গায়ে একটা ছায়ামূর্তি দেখে চমকে ওঠেও। আর এই মূর্তিটাকেই ও পাঁচিলে দেখেছিল। ছায়ামূর্তির উৎস খুঁজতে গিয়ে অবাক হয়ে নিজেই আবিষ্কার করে। তবু উত্তেজনা সামলে শাড়ি ঠিক করে নিচে নেমে আসে। ওকে দেখে হৈ হৈ করে ওঠে দীপাঞ্জন। তুমুল আড্ডার মাঝেই রাতের খাওয়া দাওয়া শেষ হয় ওদের। খাওয়া শেষ হলে সুগতর মুগ্ধ দৃষ্টির বিনিময়ে গভীর অনুরাগ ভরা দৃষ্টি ফেরত দিয়ে চলে আসে। জানলার বাইরে মৃদু জ্যোৎস্নায় আলোর সাথে রাতচরা পাখি রাতের গভীরতা জানিয়ে যায়। ঘরে এসে দেখে ওর বাবা ঘরের এক কোণে বসে আছে। এই মা কোথায় গো? তোর মা? সুভাষিসবাবুর কথা শেষ হওয়ার আগেই রান্নাঘর থেকে গানের সুর আর পায়ের তালের আওয়াজ ভেসে আসে।
বাপি, একটু আসো তো। বলে এক ছুটে রান্নাঘরের দিকে চলে যায় ও। ওখানে গিয়ে দেখে সুগতর মা স্থানীয় একটা লোকগান গাইছে, আর ভারতী দেবী তার তালে পা মেলাচ্ছে। সেই দেখে ও একটু আড়াল করে দাঁড়ায়। একে একে সুভাষিসবাবু, দীপাঞ্জন, সুগত, শিবম, ওদের বাবারা সবাই চলে আসে। রাতের নিস্তব্ধতা কেটে গিয়ে দুই অসম সামাজিক অবস্থানে থাকা প্রৌঢ় আর সখিত্বে মুখরিত হয়ে ওঠে শিবমদের ছোট্ট বাড়িটা। একসময় ওদের নাচ গান বন্ধ হলে মন্দাক্রান্তা বাচ্চা মেয়ের মতো হাততালি দিয়ে ওঠে। ওর দেখা দেখি বাকিরাও আনন্দে হাততালি দিতে থাকে। সুগতর মা অপ্রতিভ হয়ে বলে, অনেকদিন অভ্যাস নেই। ভারতী দেবীও হাঁপাতে হাঁপাতে বলে, হ্যাঁ, আমারও সেই কবে যে লাস্টবার নেচেছিলাম। আপনাদের দেখে জানেন, একবারও কিন্তু সে কথা মনে হয়নি। কি সুন্দর কাকিমার গানের গলা, আর মাউনি তুমি কিন্তু পুরো মাতিয়ে দিলে। হ্যাঁ, এখানে না এলে তোমাদের এই গুণের কথা জানতেই পারতাম না। এই মন্দি, একটা জিনিস লক্ষ্য করেছো? ওই পাঁচিলের গায়ের মূর্তিগুলোর উপরে আর নিচে একটা করে সংখ্যা। হ্যাঁ, দেখেছি গো। আরও একটা জিনিসও লক্ষ্য করেছি জানো, উপরের সংখ্যাগুলো একটু যেন লুকোনো, আর ওই সংখ্যাগুলো বেশিরভাগই দশমিক সংখ্যা, মানে পূরণ সংখ্যা নয়। ভারতী দেবী এক মনে ওদের কথাগুলো শুনছিল। ওনাকে দেখে এখন কে বলবে, একটু আগেও উনি কিশোরীর মতো উজ্জ্বল ছিলেন। বেশ সিরিয়াসভাবে উনি বললেন, আমি ওই জায়গাটা দেখিনি, তবু গাড়িতে আস্তে আস্তে শিবম আর সুগতর মুখে যেটুকু শুনলাম তাতে মনে হচ্ছে এরপর কিছু সূত্র আমাদের সমাধান করতে হবে। তোমাকে আমি কিছু ধাঁধা পাঠিয়েছিলাম। ওই যে গো, ওই নই শিল্পী নই ভাস্কর, হ্যাঁ, কিন্তু সেটা এখনো ঠিক বুঝতে পারলাম না। ওই পুঁথির ব্যাপারে আমি খুব অবাক হয়েছি। জানো, প্রথম কথা, পুঁথিটা প্রাচীন বাংলার সাথে বিভিন্ন প্রাচীন প্রেক্ষাপটে লেখা। তার মধ্যে বেশ কিছু সাংকেতিক ভাষাও আছে, কিছু বাংলার আবার কিছু তিব্বতের। আমি তোমাদের সুবিধার জন্য মোটামুটি একটা ভাবার্থ তাকে ধাঁধা করেছি। সেটা আমিও বুঝতে পারছি। আমি মন্দিরে আরও একটা জিনিস দেখেছি, ভেবেছিলাম ওটা আর একটু ভালো করে দেখব, কিন্তু তোমরা আসবে বলে আর সেটার সময় পেলাম না। কি দেখেছো বাপি? মন্দিরের গেটের পাশে একটা পাঁচিলে দেখলাম কতগুলো সংখ্যা আর গাণিতিক চিহ্ন পরপর খোদাই করা। সেগুলো কি কাল গিয়ে দেখব? সত্যি ভাবা যায় না যে কি অসাধারণ স্থাপত্য, কত গণনা করে মন্দিরের নকশার পরিকল্পনা করা হয়েছিল। চলো এবার সবাই আমরা ঘুমোতে যাই। গভীর রাতে বিছানায় শুয়ে নির্ঘুম চোখে মন্দাক্রান্তা ভাবতে লাগলো মন্দিরের প্রাচীরে দেখা সেই মূর্তিটার কথা। অনেকগুলো মূর্তির সাথে স্বল্প বসনা সেই মূর্তি, আকারে যথেষ্ট ক্ষুদ্র, কিন্তু যেটুকু দেখেছে সেখানে বাড়ির আয়নায় দেখা সেই মেয়েটার সাথে নাকি তার নিজের সাথে বড্ড মিল পায়ও। একসময় ঘুম চোখ ভেঙে আসে, আধো ঘুমে সেই স্পর্শটা আবার পায়। বড্ড চেনা অথচ অচেনা সেই স্পর্শ একটা ভালো লাগার আবেশ নিয়ে গভীর ঘুমে তলিয়ে যায় সে। শুধু ঠোঁটে লেগে থাকে পরম তৃপ্তির ছোঁয়া। পরদিন ভোর হতেই সবাই বের হয়ে পড়ল। আজ দুটো অটো এসেছে। মন্দাক্রান্তা আজ শিবমের বাবা মাকেও মন্দিরে নিয়ে যাবে বলে ঠিক করেছে। দীপাঞ্জনরা কাল কলকাতা থেকে অনেক খাবার নিয়ে এসেছিল, আজ সেগুলো অটোতে তুলে নিয়েছে। জঙ্গলে ঢোকার আগে একটা চায়ের দোকানে সবাই চা খেতে দাঁড়ায়। দীপাঞ্জন আফসোসের সুর ফুটিয়ে বলে, ইস, যদি একটা গাড়িতে সবাই যেতে পারতাম, গান শুনতে শুনতে যাওয়া যেত। হ্যাঁ, আজ একটা বাস ভাড়া করলে খুব ভালো হতো, মজা করে নাচতে নাচতে যেতাম। ওর কথা শুনে সবাই হেসে ওঠে। অটো ওদের নিয়ে জঙ্গল পেরিয়ে এসে পৌঁছায় রাজবাড়িতে। আজ গেট পেরিয়ে মন্দিরে ঢুকেই প্রাচীরের গায়ের
ওই লিপিটার সামনে এসে দাঁড়ায় শুভাশিসবাবু আর ভারতী দেবী। বাকিরা মন্দির চত্বরে ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পরে শুভাশিসবাবু সবাইকে ডেকে মন্দির চত্বরে বসেন। সূর্য প্রায় মাথার উপরে উঠে এসেছিল। মার্চ মাসের গরমেও সবার কাহিল দশা। সুগত একটা ছায়া মতো জায়গায় সবাইকে নিয়ে গোল হয়ে বসেন। শুভাশিসবাবু গরমের তেজ থেকে বাঁচার জন্য একটা গাছের তলায় বসেন। মন্দিরের এই দিকটা খোলা, এমনকি সীমানার প্রাচীরও নেই। অনেকগুলো পাথর এদিকে ওদিকে ফেলা। মন্দিরের এই দিকটা আর পেছন দিকের কাজ অসম্পূর্ণ। এই দুটো দিকেই মন্দিরের সীমানা শেষ হওয়ার পরেই জঙ্গল আর খাদ শুরু হয়েছে। এমনকি মূল মন্দিরের ওই দিকের দুটো প্রাচীরের গায়ের কারুকাজ করাও নেই। মন্দিরটা ন্যাড়া পাহাড়ের ওপর বলেই হয়তো গাছপালা নেই। এমনকি পুরো মন্দির চত্বর পাথর দিয়ে বাঁধানো বলেই ঘাসপালাও খুব বেশি নেই। এদিকটাতে সীমানার বাইরে কয়েকটা গাছের ছায়া পড়ে। তার তলায় বসেই শুভাশিসবাবু বলতে শুরু করেন, ওই প্রাচীরের ওখানকার দেওয়ালে যে পাথরটা তোমরা কাল দেখেছ, মানে যার গায়ে সংখ্যা লেখা আছে, সেটা আসলে কি জানো? ওটা আসলে একটা ক্যালেন্ডার। মানে ঠিক ক্যালেন্ডার নয়, তবে ওই রকমই বলতে পারো। এইভাবে দিন মাস এগুলো হিসেব হয়েছে? একটু অন্যরকমভাবে বর্ষপঞ্জিটা শুরু হয়েছে। মন্দিরটা শিবের মন্দির। সোমবারকে সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ সোমবার হলো 1, মঙ্গলবার হলো 2 আর বুধবার 3, এই রকমভাবে হিসাব করা হয়েছে। আবার কোনো মাসের কথা কিন্তু এখানে বলা হয়নি, কেবলমাত্র ঋতু দিয়ে বছর গণনা করা হয়েছে। সেই হিসাবে বছরটা 6টা ঋতুতে ভাগ হয়েছে। মন্দিরের শিলান্যাস করা হয়েছিল গ্রীষ্মকালে, সুতরাং গ্রীষ্ম 1, বর্ষা 2, শরৎ 3, এইভাবেই বছর গণনা হয়েছে। আর দিনের গণনা হয়েছে পূর্ণিমা ও অমাবস্যা তিথি দিয়ে। প্রতিপদ 1, দ্বিতীয়া 2, তৃতীয়া 3, এইভাবেই পূর্ণিমা আর অমাবস্যা 15। আর ওই দিকের ওই প্রাচীরটা দেখেছো? বলে আঙুল দিয়ে একটা পাথরের পাঁচিল দেখান। কিভাবে? তুমি আর মন সেদিন মূর্তির নিচে যে সংখ্যাগুলোর কথা বলেছিলে, এখানে তারই হদিস দেওয়া রয়েছে। যেমন ধরো, প্রথম মূর্তি স্থাপন হয়েছিল বর্ষাকালের বৃহস্পতিবার পূর্ণিমায়, তাই পূর্ণিমা 15 গুণ বৃহস্পতিবার 4 গুণ বর্ষাকাল 2, অর্থাৎ 15 গুণ 4 গুণ 2, অর্থাৎ 120 নম্বরের মূর্তিটা প্রথম বসানো হয়েছিল। এইভাবে মূর্তির নিচে সংখ্যার মাধ্যমে কোন মূর্তি বা অনেকগুলো মূর্তি দিয়ে যখন কোনো কিছু একটা চিত্র আঁকা রয়েছে, ওই যে দেখো ওখানে রামের বনবাস চিত্রটি খোদাই করা রয়েছে। সেখানে পুরো ছবিটা কবে স্থাপন করা হয়েছিল সেই দিনটা নিচের সংখ্যার মাধ্যমে দেওয়া আছে। আর ওই পাঁচিলে দিনগুলোর হিসাব ক্রমান্বয়ে রয়েছে। নিচের তারিখের হিসেব নয় বুঝলাম, কিন্তু মূর্তিগুলোর উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে ওগুলো কি? মানে ওখানে বেশিরভাগ সংখ্যাই আবার দশমিকে রয়েছে। সেটা এখনও বুঝতে পারছি না। আচ্ছা চলো আমরা মন্দিরের ভেতরে যাই। ওরা মন্দিরের সামনে এসে আগের দরজার ভেতর দিয়ে ঢুকে পরের দরজায় 240 নম্বরে চাপ দিতেই গর্ভগৃহের দরজা খুলে গেল। ওরা দরজার ভেতরে ঢুকল। গর্ভগৃহের মধ্যে কিছু ছড়ানো ছিটানো পাথর, অর্ধেক বানানো মূর্তি পড়ে রয়েছে। গর্ভগৃহের একদম সামনে দেওয়ালে ভগবান শিবের অপূর্ব সুন্দর একটি মূর্তি। দীপাঞ্জন ভালো করে মূর্তিটা দেখে বলল, এটাই কি মন্দিরের দেবতা? কি সুন্দর! সুগত মূর্তিটাকে কাছের থেকে দেখার জন্য দীপাঞ্জনের দিকে এগোতে গিয়ে শিবের মূর্তির নিচের বেদের সঙ্গে ধাক্কা খায়, আর তখনই একটা পাথর খসে পড়ে যায়। সুগত তাড়াতাড়ি পাথরটাকে তুলে নিয়ে দেখে ওটার কোনো ক্ষতি হয়নি। ও মাথা নিচু করে পাথরটা বেদের গায়ে আটকাতে যায়। তখনই চিৎকার করে বলে, আরে এখানে তো আরও একটা নম্বর লক রয়েছে, তার মানে আরও একটা দরজা আছে, কিন্তু নম্বরটা কোথায় পাবো? মন্দিরটা কিন্তু দারুণ না? তবে শেষ হলে হয়তো আরও ভালো হতো। সূর্য ডোবার আগেই সবাই বাড়ির দিকে রওনা দেয়। আজ বাড়ি ফিরে সবাই বেশ চুপচাপ।
একমাত্র সুগতর মা রান্নাঘরে টুকটাক কাজ সারছে। একটু পরে তিনি সবার জন্য চা নিয়ে বারান্দায় আসেন। বারান্দা দিয়ে দক্ষিণা বাতাস আসছিল। ভারতী দেবী চায়ের কাপটা টেবিলে রেখে শুভাশিসবাবুর উদ্দেশ্যে বলেন, তুমি আমাকে সেদিন যে পুঁথিটা পিডিএফ করে পাঠিয়েছিলে, সেই পুঁথিতে দুই একটা দুর্মূল্য পুঁথির হদিশ পেয়েছি। আমার মনে হয় তোমাকে যেগুলো ধাঁধার মতো করে পাঠিয়েছি সেগুলো বুঝতে পারলেই হয়তো আমরা অনেক কিছু জানতে পারবো। তুমি বুঝতে পেরেছো কি না আমি জানি না, ওই পুঁথির অনেক লেখাই কিন্তু ডাকিনী প্রেক্ষাপটে, প্রাচীন বাংলা ভাষায় ও প্রাচীন কিছু সাংকেতিক ভাষায় লেখা। হ্যাঁ, ওই ধাঁধাটাই বুঝতে হবে। দেখো, প্রথম যে ধাঁধাটা আমি দিয়েছি সেটাই লেখা আছে নহি শিল্পী নহি ভাস্কর। এটা মনে হয় শিল্পীদের পরিচয় দেবার জন্যই লেখা। আমার মনে হয় পরের লেখাটাই আসল সূত্র। আছেও সেই মতো, প্রখর চন্দ্রিকা মানে অনেক জ্যোৎস্নার আলো, সেটা পূর্ণিমার। ওখানে পূর্ণিমা ও অমাবস্যা দুটোই 15, তো আমরা একটা সংখ্যা পেলাম 15। পরের লাইন ভাস্কর অঙ্গজ, মানে সূর্যের ছেলে। পুরাণ অনুযায়ী শনি দেবতা সূর্য ও মায়াদেবীর সন্তান। তার মানে শনিবারের কথা বলা হয়েছে। ওখানের ক্যালেন্ডারে সোমবার হলো 1, তার মানে শনিবার হলো 6 নম্বর দিন। তারপরে রঙিন কৃষ্ণবরণ দিবস, কিন্তু সেটা কিভাবে হয়? আচ্ছা, রঙিন দিন বলতে আমরা কোন দিনকে বুঝি? হোলির দিন। আর হোলি কোন ঋতুতে হয়? হ্যাঁ, হোলি হয় বসন্তকালে, তাহলে বসন্তকাল হলো 6 নম্বর ঋতু। তাহলে হলো 15, 6, 6। আগের মতো এই 3টে সংখ্যাকে কি গুণ করতে হবে? তেমন তো কিছু দেখছি না। ঘন কৃষ্ণবরণ দিবসটা কি? এটা মনে হয় শনিবার কি বলা হয়েছে, কারণ শনির গায়ের রং কালো, তাই কৃষ্ণবরণ দিবস মানে শনিবারই হবে। তবে উলম্ব আর আনুভূমিক চন্দ্রিল মানে ভার্টিক্যাল আর হরাইজেন্টাল শিবের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, কাল একটু তাড়াতাড়ি গিয়ে দেখি যদি ওই চন্দ্রিলের লকটা খুলতে পারি। এরপর সবাই যে যার ঘরে চলে গেল। রাত গভীর হয়ে এসেছে। মন্দাক্রান্তা বিছানায় শুয়েছিল। জানলা দিয়ে এক টুকরো চাঁদের আলো এসে ওর মুখে পড়ছিল। সেই আলোয় ও যেন দেখতে পেল কয়েক শতাব্দী আগে ও মন্দির প্রাঙ্গণে হেঁটে বেড়াচ্ছে। ওর সাথে এক অপরূপ সুন্দর পুরুষও রয়েছে, সে যেন বড্ড চেনা, যার উপস্থিতি সে সবসময় পাচ্ছে। একটা সময় অন্যরকম উত্তেজনা অনুভব করতে করতে চোখ মুদে এলো ওর। পরের দিন শিবমের বাবা মা আর মন্দিরে গেলেন না। আজ এখানে হাট বসেছে। দীপাঞ্জন যে ভোজন রসিক সেটা শিবমের থেকে ওরা জানতে পেরেছেন। তাই শিবমের প্রিয় স্যারের জন্য একটু স্পেশাল ব্যবস্থা করার জন্য ওরা রয়ে গেল। সুগত বাড়িতে থাকলে সেই হাট বাজার করে, কিন্তু কাল থেকে সুগত যেন একটু বেশি চুপচাপ আর অন্যমনস্ক। এক মনে কি যেন ভেবে চলেছে। বাজার থেকে অটো শিবম ডেকে আনলো। কি যেন একটা গভীর চিন্তায় সে ডুবে রয়েছে। যান্ত্রিকভাবে অটোতে চড়ে অন্যদের সাথে সে রাজবাড়িতে চলে গেল। আজ মন্দিরে ঢুকেই সবাই সোজা গর্ভগৃহে চলে আসে। শুভাশিসবাবু আগের দিনের পাথরটা সরিয়ে লক বের করে 15, 6 আর 4 চাপলেন, কিন্তু কোনো দরজা খুলল না। অনেকক্ষণ ধরে এদিক ওদিক করেও আর কোনো লক খুঁজে পাওয়া গেল না। দীপাঞ্জন বলল, বাপি, এটা তো 15 গুণ 6 গুণ 4 360 নয় তো? মানে সবগুলোই যখন এভাবে হয়েছে। বলে এসে 360 চাপল, কিন্তু তাও কিচ্ছুই বের হলো না। হতাশ হয়ে সবাই মন্দিরের এদিক ওদিক ছড়িয়ে পড়ল, কিন্তু সুগত আর মন্দাক্রান্তা গর্ভগৃহের ভেতরেই রয়ে গেল। সুগত এক মনে কি যেন হিসেব করছে আর মাঝে মাঝে গিয়ে শিব মূর্তিটাকে দেখছে। মন্দাক্রান্তা এক মনে সুগতর মন্থতা দেখছিল। চারপাশে তাকিয়ে মনে হচ্ছিল এই জায়গাটা যেন ওর বড্ড চেনা। সুগতর প্রতি অন্যরকম একটা দুর্বলতা অনুভব করছিল। নিজের আচরণে নিজেই লজ্জা পেয়ে যাচ্ছিল মন্দাক্রান্তা। তার 23 বছরের জীবনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক প্রেমপত্র সে পেয়েছে।
বহু পুরুষের অনুরাগী দৃষ্টির মুখোমুখি সে হয়েছে, কিন্তু এই রকম অনুভূতি এই তার প্রথম। অথচ এই তো কয়েকদিন আগেই আলাপ হলো, হঠাৎ সুগতর ডাকে চিন্তাসূত্র ছিন্ন হলো ওর। বেশ উত্তেজিত হয়ে সুগত বলল, মন, যাও তো, সবাইকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। মন্দাক্রান্তা বাইরে এসে দেখে ওর মা কি যেন বলছে, আর দীপাঞ্জন, শিবম আর ওর বাপি এক মনে তা শুনছে। মন্দাক্রান্ত ওদের ডেকে নিয়ে এলো। ওরা এলে সুগত বলল, আচ্ছা, আপনারা ব্যাংকের লকার দেখেছেন যেখানে দুটো চাবি থাকে? একটা যার লকার তার কাছে, আর আরেকটা ব্যাংকের কাছে থাকে। লকার খোলার সময় দুটো চাবি লাগে। এটাও না অনেকটা ওই রকম। আমার ধারণা শিবের এই মূর্তিটা একটা দরজা। এখানে 3টে লক আছে, 3টের নম্বর একসাথে সেট করলে তবেই দরজা খুলবে। সুগত এবার শুভাশিস বাবুকে উদ্দেশ্য করে বলে, স্যার, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? প্রত্যেকটা দরজায় কিন্তু জোর সংখ্যায় ছিল, মানে 22, 20, 18, 16। তার মধ্যে একটা দরজাই আসল, বাকিগুলো নকল দরজা। এবার আসল দরজাটা পাওয়া গেল কিভাবে সেটা দেখুন। 19 নম্বরে, মানে 19 + 3 22। তারপর 20টা দরজা যেখানে, সেখানে 7 নম্বরে পেলাম আসল দরজা, অর্থাৎ 13 + 7 20। এরপর 18টা দরজা, সেখানে আসল দরজা পাওয়া গেল 13তে, অর্থাৎ 13 + 5। তারপরে 16টা দরজা, সেখানে 5 নম্বরে পেলাম, অর্থাৎ 5 + 11। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 19 + 3 22, 7 + 13 20, 13 + 5 18, আর 5 + 11 16। এখানে একটা ব্যাপার দেখুন, প্রত্যেকটা জোড় সংখ্যাকে দুটো প্রাইম নম্বর বা দুটো মৌলিক সংখ্যা দিয়ে যোগ করা হয়েছে। স্যার জানেন, কদিন আগেই না এরকম একটা থিওরির কথা পড়ছিলাম, যার জনকের সঙ্গে তিব্বতের একটা যোগ আছে। আমার মনে হলো এই মন্দিরের প্রধান স্থপতি যিনি ছিলেন, তিনি বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে থাকতেন হয়তো। সন্ন্যাসীরা তাকে শিক্ষা দিয়েছিলেন। এবার ওর সাথে ওই থিওরির কিছু মিল থাকতে পারে। আমি কিছুটা গেস করেই বলতে পারেন কাজটা শুরু করেছিলাম। ম্যামের ধাঁধার প্রথম লাইন হলো প্রখর চন্দ্রিকায়। এবার কথা হলো, প্রখর চন্দ্রিকা কি খালি পূর্ণিমার দিনেই থাকে? তার আগের বা পরের দিনেও তো প্রায় চাঁদের আলো একই রকম থাকে। তাহলে পূর্ণিমা যদি 15 হয়, তাহলে তার পরের দিন কৃষ্ণপক্ষ পড়ে যায়, এবং মন্দিরের বর্ষপঞ্জি অনুযায়ী সেটা 1 নম্বর দিন। 1 বিজোড় সংখ্যা, তাই 1কে বাদ দিলাম। তাহলে এবার রইল পূর্ণিমার আগের দিন বা 14 নম্বর দিন। 14কে আমরা যোগ করতে পারি 7 + 7 14। 7 একটা মৌলিক সংখ্যা। ধাঁধার বাকিটা আমরা জেনেছি, সেটা হলো 6 আর 6। এখানে অবশ্য একটা সংখ্যাকে দুবার যোগ করা হয়েছে। এই মূর্তিটা অনেকগুলো পাথরের খণ্ড দিয়ে বানানো, তার মধ্যে কয়েকটা খণ্ড খোলা যায়, যার নিচে আছে নম্বরের লক। এখন কথা হলো, কোন খণ্ডগুলোর নিচে লকগুলো রয়েছে? এখানে 3টে সারিতে পাথরখণ্ড সাজিয়ে শিবের মূর্তিটা তৈরি করা হয়েছে। আমার গায়ে ধাক্কা লেগে যে পাথরটা পড়ে গেল, সেটা নিচের সারির 3 নম্বর পাথর। অবশ্যই আগের মতো দরজার দিক থেকে গণনা করছি। তার মানে এখানে হলো 3 + 3। এরপরে রয়েছে 14টা পাথরের খণ্ড। এখানেও আমি 7 নম্বর পাথরটাকে খুলতে পারলাম এবং তার নিচে একটা নম্বর লক পেলাম। এবার শেষের সারিতে দেখুন, ওখানেও রয়েছে 6টা পাথরের খণ্ড। তাহলে এখানেও পেলাম 3 + 3, অর্থাৎ 3টে লক। এবার প্রথম লক হলো 3 + 3, তাই আমি 3কে দুবার চাপ দিলাম। এরপরে হলো 7 + 7, তাহলে আমি 7কেও দুবার চাপলাম। এরপরে আবারও 3 + 3, আমি আবার 3কে দুবার চাপলাম। দীপাঞ্জন আর শিবম হুররে করে সবাইকে নিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরটা পুরোপুরি অন্ধকার, সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালায়। মন্দাক্রান্তা ওর ব্যাগের থেকে ব্যাটারির আলোটা বের করে জ্বালায়। কয়েকটা সিঁড়ি পার হয়ে ওরা একটা বিশাল বড় ঘরের ভেতরে চলে আসে। ঘরের কোণের একটা তাকে কতগুলো অতি প্রাচীন পুঁথি ও একটা তেঞ্জুরও পাওয়া গেল। আলো ধরে ওরা ঘরের আরো ভেতরের দিকে এগিয়ে এলো। সেখানে একটা বেদের উপরে এক জোড়া কঙ্কাল আলিঙ্গনবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে, আর তার পিছনের একটা শিবের মূর্তি, ঠিক যেমন মূর্তি বাইরের দরজায় রয়েছে
কিছুক্ষণ পরে মন্দাক্রান্তা প্রথম কথা বলে। কঙ্কাল দুটো কাদের সেটা যদি একটু জানা যেত। আহারে, না জানি কত কষ্ট পেয়ে মারা গেছে। হ্যাঁ, সেটা জানতে পারলে তো ভালোই হতো। আচ্ছা, আমি বলছিলাম কি, যদি পুঁথিগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে একটু পড়াশুনো করতে পারতাম, তাহলে হয়তো কিছু জানতে পারতাম ওদের সম্বন্ধে। আরে, এখানে তো একটা বাঁশি পড়ে আছে। সবাই চমকে উঠে তাকিয়ে দেখল কঙ্কাল দুটোর মাঝে একটা বাঁশি পড়ে আছে। সুগত বাঁশিটা তুলে নিল, তারপর বাজাতে শুরু করল। সেই বাঁশির সুরে মন্দাক্রান্তাও এক অজানা প্রাচীন গান সুর করে গাইতে থাকল। মন্দাক্রান্তা এগিয়ে গেল সুগতর দিকে। সুগতর আলিঙ্গনে ধরা দিয়ে ওর বাঁশির সুরে একাত্ম হয়ে গাইতে লাগলো সে। ওরা ভুলে গেল পারিপার্শ্বিক অবস্থার কথা। এ যেন জন্ম জন্মান্তরের সুর। যুগ যুগান্তর ওপার হতে ওদের মাঝে এই সুর ভেসে এসেছে। ওদের এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় সবাই। একটু পরে শিবম এসে ধাক্কা দিয়ে বলে, এই দাদা, কি করছিস? শিবমের ধাক্কায় সুগতর হাত থেকে বাঁশিটা পড়ে গিয়ে ভেঙে যায়। বাঁশির সুর বন্ধ হওয়ার সাথে সাথেই মন্দাক্রান্তার গানও থেমে যায়। ওরাও নিজেদের সামলে নিয়ে বাস্তবের মাটিতে এসে দাঁড়ায়। শুভাশিসবাবু বলেন, চলো এবার যাওয়া যাক। আজ বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করেই শুভাশিসবাবু ঘরে ঢুকে গেলেন। দরজা বন্ধ করে এক মনে পড়াশোনা করছেন, আর মাঝে মাঝে খালি দীপাঞ্জনকে ডাকছেন। শিবমের মায়ের সাথে সারা দুপুর ধরে ভারতী দেবী গল্প করছেন। বিকেল থেকে দুজনে মিলে রান্না করেছেন। দুজনের বন্ধুত্ব দেখে কে বলবে মাত্র দিন দুয়েক আগে এদের আলাপ। মন্দাক্রান্তারও খুব গরম লাগছিল। সে ছাদে এসে একান্তে পলাশ গাছটার দিকে তাকিয়েছিল। আজই ওর এই বাড়িতে শেষ দিন। কাল এমন সময় কলকাতায় ফেরার ট্রেন থাকবে, তাই আজ মনটা বড় ভারাক্রান্ত হয়ে উঠেছে। সুগতর কথা মনে পড়তে বুকের ভেতরে একটা অব্যক্ত কষ্ট মোচড় দিয়ে উঠছে। এমন সময় পেছন থেকে সুগতর গলা শুনে পিছন ফিরে দেখে কখন যেন সুগত সিঁড়ি বেয়ে ছাদে এসে দাঁড়িয়েছে। গভীর অনুরাগ মেশানো গলায় সে বলল, মন, রাজবাড়ির ঘটনার জন্য আমি দুঃখিত। আমি নিজেও জানি না আমার কি হয়েছিল। তুমি কিন্তু অকারণেই নিজেকে দোষী ভাবছো সুগত। আমরা দুজনে নিজেরাও জানি না কেন এরকম হচ্ছে। সত্যি কি হচ্ছে আমি বুঝতে পারছি না মন। মন দেখো, আমি সোজা কথা সোজাভাবে বলতেই ভালোবাসি। আমিও সোজা কথা শুনতেই ভালোবাসি। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি মন। যদিও তোমার আমার প্রতি একই অনুভূতি থাকে, তবে জানিও তারা নেই, সময় নিয়ে বলো। আসলে কি জানো তো, তোমার সাথে আমার সামাজিক বৈষম্য অনেক, তাই ভেবে বলো। তবে চিন্তা করো না, তোমার উত্তর যদি নাও থাকে, তবে তোমার সাথে আমার বন্ধুত্বও সারা জীবন থাকবে। চলো নিচে যাই, রান্না বোধহয় হয়ে গেছে। দাঁড়াও সুগত, আমিও সোজা কথার উত্তর সোজাভাবেই দিই। এ কদিনে তুমিও আমার মন জয় করে নিয়েছো, আর আমার ভাবাও হয়ে গিয়েছে। ভালোবাসি তোমায় সুগত। সুগত মন্দাক্রান্তার কাছে এগিয়ে এসে আলতো করে ওর চিবুকটা তুলে ধরল। শুক্লপক্ষের স্নিগ্ধ জ্যোৎস্নার আলো পড়ে অনুরাগে রাঙানো মন্দাক্রান্তার মুখ জল করতে থাকল। ওর সেই জ্যোৎস্না মাখা স্নিগ্ধ রূপ দেখে সুগত নিজেকে আর সামলাতে পারে না। যৌবনের সংযম ভেঙে মন্দাক্রান্তার কপালে আলতো করে ভালোবাসার চুম্বন এঁকে দেয়। সর্পিনীর মতো নয়, বটবৃক্ষকে যেমন নির্ভরতার লতাগুল্ম আঁকড়ে ধরে, মন্দাক্রান্তাও তেমনি নির্ভরতায় আঁকড়ে ধরল সুগতকে। মন্দাক্রান্তাকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে সুগত তারপর পরম আশ্লেষে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় মন্দাক্রান্তার ঠোঁটে। ভালোবাসার আবেশে মুদে আসে মন্দাক্রান্তার সমস্ত শরীর। সুগতর বাহুডোরে নিজেকে সঁপে দেয় সে। শকতোক্তির মতো সুগত বলতে থাকে, মন, আমি তোমাকে ভালোবাসি। ওদের ভালোবাসার সাক্ষী হয় ছাদের পাশের পলাশ গাছটা। জ্যোৎস্নার আলো আধারিতে ওদের ছায়া পড়ে চিলেকোঠার দেওয়ালে। একই রকম ছায়া,
কদিন আগে মন্দাক্রান্তার ঘরের দেওয়ালে পড়েছিল। কতক্ষণ এভাবে ওরা ছিল তা ওরা নিজেরাও জানে না। হঠাৎ একটা দমকা হাওয়া দেয়, কোথা থেকে এক চিলতে মেঘ এসে ঢেকে দেয় চাঁদকে। এবার মন্দাক্রান্তার হুঁশ ফেরে। সুগতর বাহুডোর থেকে নিজেকে মুক্ত করে বলে, চলো এবার নিচে যাই। হ্যাঁ বেশ, চলো। তারপর এক রাশ ভালো লাগা বুকে নিয়ে সুগতর পিছন পিছন নেমে আসে সে। রাত গভীর হয়ে আসে। সারাদিনের ক্লান্তিতে ঘুম নেমে আসে মন্দাক্রান্তার চোখে। বিছানায় শুয়ে সুগতর কথা ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে যায় ও। জানলা দিয়ে এক চিলতে সূর্যের আলো এসে মন্দাক্রান্তার চোখে পড়ায় ঘুমটা ভেঙে যায় ওর। চোখ খুলে বিছানায় উঠে বসে দেখে তখন ওর বাপি আর মা টেবিল লাইটের আলোয় পড়াশোনা করছে। সেই দেখে মন্দাক্রান্তা বলে, বাপি, তোমরা একা একাই সব পড়ে নিলে, আমাকে ডাকতে পারতে তো। এই লেখার অনেক কিছুই তুই পড়তে পারতিস না রে মা, তাই তোকে ডাকিনি। তবে ভাবিস না, সবই আমার মোবাইলে পিডিএফে করা আছে। বাড়ি গিয়ে তোকে সব বুঝিয়ে দেব। এখন বরং তুই যা তো, তুই গিয়ে আমার আর তোর মায়ের জন্য একটু চা করে নিয়ে আয়। চায়ের জল চাপিয়ে রান্নাঘরের তাকে সরঞ্জাম খুঁজতে থাকে মন্দাক্রান্তা। হঠাৎ পিঠে আলতো আঙুলের ছোঁয়ায় পেছন ঘুরে দেখে সুগত চায়ের পট কাপ ডিশ নিয়ে দাঁড়িয়ে আছে। মিটিমিটি হেসে মাথা ঝুঁকিয়ে সে বলল, এই যে ম্যাডাম, হাজির হাজির। যা যা খুঁজছিলে এখানে সব আছে। আচ্ছা, বাকিটা বের করে দিচ্ছি। আর শোনো, সসপ্যানের জলটা আরও বাড়িয়ে দাও, বাড়ির সবাই কিন্তু উঠে গেছে। সুগতর কথা বলার ঢঙে হেসে ফেলে মন্দাক্রান্তা। তারপর চা বানাতে বসে যায়। ছাদের পাশের পলাশ গাছটার নিচে সকালের চায়ের আসর বসেছে। সুগতর মায়ের হাতে শেষ কাপটা ধরিয়ে দিয়ে নিজের চায়ের কাপটা নিয়ে বসে মন্দাক্রান্তা। সেই দেখে শুভাশিসবাবু বলা শুরু করেন, এই ঘটনা শুরু কোথা থেকে করব সেটা ঠিক বুঝতে পারছি না। তবে শিবমের কাছ থেকে যেটুকু আমি শুনেছি, ভারতীর দুর্মলয় আশয়, এখানে ভগবান শিব, তা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। দ্বাদশ খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস হয় বক্তিয়ার খিলজির হাতে। সেখানে 3টে বই পাঠাগারের বহু দুর্মলয় পুঁথিপত্রে আগুনে পুড়ে যায়। তবে খিলজি নালন্দা আক্রমণ করার আগেই কিছু দুষ্প্রাপ্য পুঁথিপত্র সেখানকার বৌদ্ধ পণ্ডিতরা সরিয়ে ফেলার চেষ্টা করেন। আপনাদের পূর্বপুরুষরা এই অঞ্চলের রাজা অথবা জমিদার ছিলেন। তবে এখানে বলে রাখি যে সে যুগে অনেক জমিদারেরই প্রভাব প্রতিপত্তি এত বেশি ছিল যে রাজারাও তাদের সমঝে চলতেন। ধর্মপরায়ণ সেই রাজার ইচ্ছে হলো যে এমন এক শিবের মন্দির প্রতিষ্ঠা করবে যে যার টানে এই পাহাড় জঙ্গলের দেশেও মানুষ তীর্থ করতে আসবে। তবে শুধু মন্দির প্রতিষ্ঠা করলেই তো চলবে না, তার নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে। এবার বিধর্মীদের ছোঁয়াও বাঁচাতে হবে। তারা যাতে মন্দিরকে ধ্বংস না করতে পারে সেই ব্যাপারেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সত্যির অনুসন্ধানে বের হয়ে তারা নালন্দার আশেপাশে কোনো এক মঠ থেকে ধি নামে ওই 13 কি 14 বছরের একটি ছেলেকে মন্দির নির্মাণের জন্য নিয়ে আসে। সে যুগে ধর্ম সহিষ্ণুতার যথেষ্ট অভাব ছিল। সেটা তো আজও আছে। বৌদ্ধ তেঞ্জোরকে হিন্দু রাজার খুব একটা সমাদরের চোখে না দেখাটাই স্বাভাবিক। তাই অতি গোপনে ধি সেই তেঞ্জুরকে নিজের কাছে রেখে দেয়। ওই তেঞ্জুরটাই ভারতীয় দুর্মলয় আশয়। কোনো রাজাই চাইতেন না যে তাদের নামের সাথে এদের নামও মানুষ মনে রাখুক, কিন্তু শিল্পী মন সবসময় তার সৃষ্টির সাথে নিজের নামকে জড়িয়ে রাখতেই চায়। কিন্তু রাজা যদি জানতে পারে তাহলে তো তার গর্দান যাবে। তাই ধি একটা উপায় বের করলো। মূর্তির নিচে মূর্তির বসানোর দিন যেমন লিখে দিল, তেমনি শিল্পীর নামও উপরে খোদাই করলো। কিন্তু কি করে? এখানেই ওই ধাঁধাটা আসছে। ধাঁধার প্রথম 3টি লাইন অবশ্যই শিল্পীর অভিমান। নিজের পরিচয় দেওয়ার জন্য ধি একটা উপায় বের করেছিল। যে শিল্পী যেই মূর্তিটাই বানিয়েছিল তার দেহের ওজন, উচ্চতা এবং সে যত বছর কাজ করেছে সেই সংখ্যাটাকে গুণ করেছে এবং গুণফলটা সেই মূর্তির উপরে লিখে রেখেছে। এবং অতি গোপনে একটা পাথরের মধ্যে
কার কত বয়স, ওজন এবং অভিজ্ঞতা সেটা খোদাই করে রেখেছে। যেমন ধীর উচ্চতা ছিল 1.667 গজ বা 5 ফুট, ওজন ছিল 50.37 সের বা 47 কেজি, এবং প্রথম মূর্তির বসানোর দিন তার 2 বছরের কাজের অভিজ্ঞতা ছিল। আচ্ছা মন্দি, এই সংখ্যাটাই তো আমরা সেদিন ওই রামায়ণের মূর্তিটার উপর দেখেছিলাম, তাই না? হ্যাঁ তো। তবে এই ব্যাপারে আরও একটা কথা বলি, অভিজ্ঞতা, ওজন এবং ধিয়ের মতো কিশোর শিল্পীদের উচ্চতাও কিন্তু পরিবর্তনশীল। তাই আমার মনে হয়েছে শিল্পীরা প্রথম যেদিন মূর্তি বসাবে সেই দিনের ওজন, উচ্চতা ও অভিজ্ঞতায় শিল্পীর পরিচয় হিসাবে ধরা হয়েছে। কাল ওই মন্দিরের নিচের ঘর থেকে যে পুঁথিগুলো পেয়েছিলাম তাতেই এগুলো লেখা ছিল। তার সাথে আরও একটা কাহিনী আমি জানতে পারি। এতক্ষণ পরে শিবমের বাবা বলেন, বাবা, আরও কাহিনী! উফ! এবার ভারতী দেবী মুখ খোলেন, বলেন, হ্যাঁ, আর একটা করুণ কাহিনীও আছে। সেই সময় রাজার প্রধান স্থপতি ছিলেন যাদব নামের কোনো এক স্থপতি। মন্দির নির্মাণের কাজ তাকে না দিয়ে ধীরের মতো নিহাতি একটা বালকের হাতে দেওয়ার সে খুবই অসন্তুষ্ট হয়। কিন্তু রাজার উপরে কথা বলা যায় না, তাই সে ধীকে হিংসা করা শুরু করলো। এরপর মন্দির নির্মাণ শুরু হলো। তোমরা হয়তো জানো, আমরা যে প্রাচীন মন্দিরের গায়ে মূর্তিগুলো দেখি সেগুলো কিন্তু অনেক সময় আসল মানব মানবীদের মডেল করে বানানো হয়েছিল। ভারতী দেবীর বর্ণনা করা ইতিহাসের প্রেক্ষাপট খানিকটা এই রকম। সেই সময় মন্দিরে মূর্তি বানানোর জন্য অনেক নারী পুরুষকে মডেল করে আনা হয়েছিল। এই রকমই এক সাঁওতাল কিশোরীকে মডেল হিসাবে আনা হয়েছিল। তার নাম বা পরিচয় অবশ্য জানা যায়নি। সেই কিশোরীকে মডেল করে মূর্তি বানাতে বানাতে ধী সেই কিশোরীর প্রেমে পড়ে। তারা তাদের ভালোবাসার কথা অনেক কষ্টে সবার কাছে লুকিয়ে রাখে, কিন্তু শেষ রক্ষা হয় না। কোনো এক শুক্লা চতুর্থীর রাতে তাদেরকে একান্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে যাদব। পরের দিন সে রাজার কানে সেই কথা তোলে। রাজা ধীকে মন্দিরের স্বার্থে ক্ষমা করলেও ওই মেয়েটিকে বন্দি করেন এবং প্রকাশ্যে নগ্ন করে মাথা মুড়িয়ে তার ব্রহ্মপিণ্ডদ্বয় কেটে দেন। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি মারা যায়। রঙের উৎসবের দিনে গোধূলিবেলার প্রেমিকার মৃত্যুতে বেরঙিন হয়ে যায় ধীয়ের জীবন। সে সারা রাত ধরে তাদের প্রেম কাহিনী লিপিবদ্ধ করে। তারপর নিজের মাথা মুড়িয়ে পুরুষাঙ্গ কেটে ফেলে প্রেমিকার মৃতদেহ নিয়ে ঢুকে যায় মন্দিরের গর্ভগৃহের অন্দরে লুকোনো কুটুরিতে। সঙ্গে নিয়ে যায় সেই দুষ্প্রাপ্য তেঞ্জুর, শিল্পীদের পরিচয় লিপি, মন্দিরের নকশার মতো তার কিছু পছন্দের জিনিস, যা কিনা সে অতি যত্নে অনেক কষ্টে অনেক পরিশ্রম করে বানিয়েছিল। ওই পাতাল ঘরের দরজাটার লকটা এমনই যে একবার যদি তা বন্ধ করে দেওয়া হয় তবে বাইরে থেকে না খুললে তা আর খোলা যাবে না। তারপর ওই ঘরে সে তার প্রেমিকার মৃতদেহকে আলিঙ্গন করে মৃত্যুবরণ করে। কিন্তু এত কিছু করেও যাদব শেষ রক্ষা করতে পারে না। মন্দিরের নকশা না থাকায় সে আর মন্দিরটা শেষ করতে পারে না। ফলে অসমাপ্ত মন্দিরের হিসাবে লোকচক্ষুর অন্তরালেই থেকে যায় মন্দিরটা। তার কিছুদিন পরে প্রজাদের বিদ্রোহের কারণে রাজবাড়িও পরিত্যক্ত হয়ে পড়ে। কালের গর্ভে হারিয়ে যায় এই অসমাপ্ত মন্দিরের কাহিনী। ভারতী দেবীর বলা এই সংক্ষিপ্ত বিবরণে একটা বিষণ্ণতা ঝরে পড়ে তার গলায়। বেলা চড়ছিল। পলাশ গাছের ফাঁক দিয়ে সূর্যদেব তার তীক্ষ্ণ কিরণ বর্ষণ করছিল। সুগতর মা চায়ের কাপ ডিশ গুছিয়ে রান্নাঘরের দিকে পা বাড়িয়েছে। এমন সময় সুগত বলে, কাপ ডিশগুলো রান্নাঘরে রেখে একটু তাড়াতাড়ি এসো তো মা। আমার মনে হয় উলম্ব চন্দ্রিলের শেষে আনুভূমিক সাদা কালোয় জোর বিজোরের খেলার ব্যাপারটা বুঝতে পেরেছি। সুগতর কথা শেষ হওয়ার আগেই বাইরে অটোর হর্ন শোনা যায়। গর্ভগৃহের নিচের পাতাল ঘরে নেমে ওরা চলে আসে বেদির উপরের শিবের মূর্তির সামনে।
মূর্তির একেবারে সামনে দাঁড়িয়ে সুগত বলে, আচ্ছা, আমরা সবাই পাজল গেমের কথা জানি। সঠিকভাবে ব্লক সাজিয়ে খেলাটা খেলতে হয়। এটাও কিন্তু অনেকটা পাজল গেমের মতো। দেখুন, মূর্তির পাথরগুলো কিছু সাদা আর কালো রঙের, এবং পাথরগুলো উলম্ব বা ভার্টিক্যালি সাজানো হয়েছে। আর এই মূর্তিটাও বাইরের শিবের মতোই 3 + 3 6, 7 + 7 14, আর 3 + 3 6, এই অর্ডারই সাজানো আছে। এবার আমি যদি সবকটা পাথরকে খুলে উল্টো করে আনুভূমিক বা হরাইজেন্টালি সাজাই, তবে কি হবে সেটার কথাই হয়তো বলা আছে। সুগত এবার পাথরগুলো এক এক করে খুলে নিয়ে তাকে উল্টো করে আণবিকভাবে সাজাতে থাকে। শেষ পাথরটা সাজানো হয়ে গেলে স্তব্ধ হয়ে যায় সবাই। বেশ কিছুক্ষণ পরে মন্দাক্রান্তা কান্না মেশানো গলায় বলে, সুগত, এটা তো তোমার আর আমার মূর্তি। তবে কি ওই কঙ্কাল দুটো আমাদের? না মা, তোমাদের নয়। ওই কঙ্কাল দুটো সম্ভবত ধি আর ওই নাম না জানা মেয়েটির। বিজ্ঞান আজও সব কিছুর ব্যাখ্যা সঠিক দিতে পারে না মা। তবে ওদেরকে আর বিব্রত না করাটাই মনে হয় ভালো হবে। চলো, আমরা ওদের শান্তিবিঘ্ন না করে চলো বেরিয়ে যাই। এক রাশ কষ্ট নিয়ে সবাই ওই ঘর থেকে বেরিয়ে আসে। সুগত দরজা টেনে বন্ধ করে দেয়। তারপর পাথরের খণ্ডগুলোকে দিয়ে নম্বর লকের নম্বরগুলো আটকে দেয়। কলকাতায় যাওয়ার রাতে ট্রেন ছাড়তে আর মিনিট 10 বাকি। মন্দাক্রান্তারা ট্রেনে উঠে গেছে। সুগত আর শিবম ওদের থেকে বিদায় নিয়ে বলল, স্যার, এবার তাহলে আমরা আসি। আচ্ছা, এসো। তবে আর আমাকে কিন্তু স্যার ডেকো না। পরজন্ম আছে কি না তা আমি জানি না সুগত, তবে তোমার মতো বুদ্ধিমান এবং মেধাবী ছেলেই আমার মন মায়ের জীবনসঙ্গিনী হওয়ার উপযুক্ত বলেই আমি মনে করি। খুব তাড়াতাড়ি আমি আবার আসব আমার মন মায়ের জন্য। কথাগুলো শুনে সুগত লজ্জায় লাল হয়ে যায়। তারপর পায়ে হাত দিয়ে সুভাষিসবাবু আর ভারতী দেবীকে প্রণাম করে দীপাঞ্জনের দিকে এগোয়। পায়ে হাত দেওয়ার আগেই দীপাঞ্জন সুগতকে বুকে টেনে নিয়ে বলে, আরে ভাইয়া, তুমি আমার ছোট গিন্নির মন জয় করেছো। তোমার জায়গা আমার বুকে, আসো। ট্রেন ছাড়ার সিগন্যাল হয়ে যায়। ওরাও তাড়াতাড়ি নেমে যায়। ট্রেন ছাড়ার একটু পরে মন্দাক্রান্তা মোবাইলে একটা মেসেজ ঢোকে। মোবাইলটা খুলে দেখে সুগত লিখেছে, শোনো, বেশি দিন আর বিরহ যাতনা সহ্য করতে হবে না। দোলের দিন আসছি। রাঙিয়ে দিয়ে যাও যাও, যাও গো এবার যাবার আগে। মেসেজটা পাঠিয়ে লজ্জায় আরক্ত মুখে বসে থাকে সে। একটু পরে আবার টুং করে একটা মেসেজ ঢোকে। মোবাইল খুলে সে দেখে সুগত লিখেছে, রং যেন মোর মরমে লাগে, আমার সকল করমে লাগে। নিবিড় অনুরাগে মন্দাক্রান্তা ফোনটাকে বুকে চেপে ধরে। অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে থাকা পলাশ গাছগুলোকে পিছনে রেখে ট্রেন গতি বাড়িয়ে এগিয়ে যায় কলকাতার দিকে।